আসসালামু আলাইকুম, স্বাগতম আজকে ক্লাসে। আজকে উদ্ভিদ বিজ্ঞানে কোষ বিভাজন অধ্যায়ের একাডেমিক লেকচার 5 হবে। আমরা চেষ্টা করব আজকের লেকচারের মাধ্যমে কোষ বিভাজন অধ্যায়টাকে কমপ্লিট করে ফেলা। তো তোমরা যারা প্রিভিয়াস ক্লাসগুলো করেছো তারা জানো আমরা কোষ বিভাজনের উপর এর আগে আরো 4টা লাইভ একাডেমিক লেকচার ক্লাস নিয়েছি। সবগুলো ক্লাস টুটুলস একাডেমি যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখানে পেয়ে যাবে, এবং টুটুলস একাডেমি ফেসবুক গ্রুপে, টুটুলস একাডেমি পেজে পেয়ে যাবে। কেমন? তো যারা এখনো গ্রুপে জয়েন করো নাই, তোমরা চাইলে টুটুলস একাডেমি গ্রুপে জয়েন হতে পারো। এখানে আমরা রেগুলার লাইভ ক্লাস হয়, স্পেশালি তোমাদের এইচএসসি লেভেলের বায়োলজি, কেমিস্ট্রির যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি। তো তোমরা টুটুলস একাডেমি গ্রুপে জয়েন হয়ে যাবে, আর আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তোমরা ক্লাসগুলো পরবর্তীতে রেকর্ডের আকারে পেয়ে যাবে, সেখানে তোমরা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবে, আর ফ্রেন্ডদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিবে। কেমন? তো আজকে ক্লাসের শুরুতে আমরা দেখো টপিক লিখে রেখেছি মায়োসিস 1, মায়োসিস 2 ও এর ধাপসমূহ, ক্রসিং ওভার আর মায়োসিসের গুরুত্ব। ওকে, দ্যাট মিন্স আমাদের একদম শেষের পার্টটুকু মায়োসিস 1 আমরা গত ক্লাসে পড়েছি, আজকে আমরা মায়োসিস 2 পড়বো, ক্রসিং ওভারটা আরেকটু ইন ডিটেইলসে পড়বো, এবং সর্বশেষ মায়োসিসের গুরুত্ব দিয়ে ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। বেশি লং ক্লাস হবে না, তোমরা আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। ওকে, আর ক্লাস নোট তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যারা ফেসবুক থেকে দেখছো তারাও ভিডিও ডেসক্রিপশনে ক্লাসের নোটের লিংক পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমাদের প্রথম টপিক আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন নিয়ে। আমরা গত ক্লাসে এই টপিকটা শুরু করেছিলাম, সেখানে আমরা একটা সংজ্ঞা দিয়েছিলাম। যদি সংজ্ঞাটা তোমাদের একটু মনে করানোর চেষ্টা করি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস পরপর দুবার, হ্যাঁ, প্রত্যেকটা টার্ম একটু ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখবে। গত ক্লাসের নোটটা আমি এখানে তুলে দিয়েছি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস পরপর দুবার এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়। দেখো, নিউক্লিয়াস দুবার হইলো আর ক্রোমোজোম হইলো ভাই একবার। ওকে, ফাইন। হয়ে কি হয়? হয়ে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত 4টি অপত্য কোষের সৃষ্টি হয়, তাকে বলে মিওসিস কোষ বিভাজন। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? ব্যাপারটা দাঁড়ালো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ যে থাকবে তার নিউক্লিয়াসটা দুইবার ভাগ হবে। প্রথমে একবার ভাগ হবে, দ্বিতীয়বার আরেকবার ভাগ হবে। এবং নিউক্লিয়াস দুইবার ভাগ হলেও নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম থাকবে সেটা কেবলমাত্র একবার বিভাজিত হবে, এবং বিভাজিত কি তৈরি করবে? মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত 4টে অপত্য কোষ সৃষ্টি করবে। 4টে অপত্য কোষ সৃষ্টি করবে, এই কথাটা মাথায় রাখতে হবে। কেমন? তো নিচে ফিগারটা হয়তো তোমরা যারা গত ক্লাস করেছো তারা অলরেডি জানো, যে দেখো মাতৃকোষ যদি টুয়াইস এন হয় তাহলে আমরা এখান থেকে 4টে অপত্য কোষ পাবো, যেগুলো প্রত্যেকটা হবে এন, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে, অর্ধেকে হ্রাস পেয়েছে। আর ক্রোমোজোম সংখ্যা যেহেতু অর্ধেকে হ্রাস পেয়েছে মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়, তাই এই কোষ বিভাজন আরেকটা নাম হচ্ছে হ্রাসমূলক বা রিডাকশনাল সেল ডিভিশন। কথা ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, তারপরে দেখো, এই যে মিয়োসিস কোষ বিভাজনকে আমরা কয়টা ভাগে ভাগ করেছিলাম? আমরা জানি যে কোনো একটা কোষ বিভাজন শুরু করতে হলে আমাদের প্রথমে ইন্টারফেজ দশাটা অতিক্রম করতে হয়। ওকে, তাহলে মিয়োসিসের ক্ষেত্রে প্রথমে ছিল ইন্টারফেজ, তারপরে কি হবে? তারপরে মিয়োসিস 1, অর্থাৎ নিউক্লিয়াসের প্রথম বিভাজনটা হবে, যেটাকে নামকরণ করেছি আমরা মিয়োসিস 1। পরবর্তীতে নিউক্লিয়াসের দ্বিতীয় বিভাজন হবে, সেটাকে নামকরণ করেছি মিয়োসিস 2। আর মিয়োসিস 1 এবং মিয়োসিস 2 এর মাঝখানে কি হবে ভাই? হবে ইন্টারকাইনেসিস। গত ক্লাসে ইন্টারকাইনেসিস নিয়ে বিস্তারিত বলেছি। কেমন? ইন্টারকাইনেসিস। পরবর্তীতে মিয়োসিস 2, অর্থাৎ দ্বিতীয় মিয়োসিস কোষ বিভাজনের পরে আমাদের 4টা অপত্য নিউক্লিয়াস তৈরি হবে, এবং তারপরে সাইটোকাইনেসিস হওয়ার মাধ্যমে, আলটিমেটলি কি হবে? আমাদের 4টা অপত্য কোষ সৃষ্টি হবে। কেমন? 4টা অপত্য কোষ সৃষ্টি হবে কিসের মাধ্যমে? সর্বশেষে 4টা অপত্য নিউক্লিয়াস তৈরির পর সাইটোকাইনেসিসের মাধ্যমে। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে যদি আমরা পরবর্তী স্লাইডে একটু যাওয়ার চেষ্টা করি, দেখো, তাহলে আমরা ডেফিনেশন জানলাম, আমরা প্রসেসটা জানলাম, এখন হচ্ছে এর ডিভিশন গুলো জানবো। হ্যাঁ, গত ক্লাসে এটা আমরা উল্লেখ করেছিলাম, সেটাই একটু জাস্ট মনে করানো। তো দেখো, মায়োসিস কোষ বিভাজনকে আমরা একটু আগে আমি যে ইনফরমেশনটা দিয়ে আসলাম সেই অনুযায়ী যদি একটু মেলানোর চেষ্টা করি, মায়োসিসে প্রথমে যে কোনো কোষ বিভাজনের শুরুতে থাকবে হচ্ছে ইন্টারফেজ, বা আমরা বলতে পারি এটাকে প্রস্তুতি দশা। তারপরে থাকবে মায়োসিস 1, থাকবে মায়োসিস 2, এবং মায়োসিস 1 এবং 2 এর মাঝামাঝি যে দশাটা হবে সেটাকে বলবো ইন্টারকাইনেসিস। কেমন? তো মায়োসিস 1 এ যেহেতু আমাদের কি হয়? ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। মায়োসিস 1 এ হচ্ছে কি হয় ভাই? মায়োসিস 1 এ আমাদের ক্রোমোজোম, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়।
যেহেতু মায়োসিস একে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় সেহেতু এই মায়োসিস এক কোষ বিভাজনকে মূলত বলা হয় হ্রাসমূলক বিভাজন। ওকে, তারপর ইন্টারকাইনেসিস হলো অর্থাৎ দুইটা মায়োসিসের মাঝখানে যে দশাটা সেখানে। আর ইন্টারকাইনেসিস একটা স্পেশালিটি বলেছিলাম, এখানে কি হবে না, কোনো ডিএনএ রেপ্লিকেশন হবে না। হ্যাঁ, এখানে কোনো কি হবে না, ডিএনএ রেপ্লিকেশন হবে না। খুবই খুবই ইম্পর্টেন্ট, গত ক্লাসে বলেছিলাম। ওকে ফাইন। তারপর যদি আমরা দেখি যে মায়োসিস দুই কোষ বিভাজন হচ্ছে বেসিক্যালি কিসের মতো, মাইটোসিসের মতো। এখানে অন্য কিছুই হবে না, জাস্ট মাইটোসিসের যে স্টেপস গুলো, অর্থাৎ একটা নিউক্লিয়াস থেকে জাস্ট দুইটা নিউক্লিয়াস হবে। সেজন্য এটাকে আমরা বলেছি সমীকরণিক বিভাজন। কেন? কারণ এই বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ থেকে দুইটা কোষ হবে এবং দুইটা কোষ হবে কেমন, দুইটা কোষ হবে পরস্পর আইডেন্টিক্যাল, যারা মাতৃকোষের আইডেন্টিক্যাল। ওকে, আচ্ছা। তো মায়োসিস 2 এর ভিতর আবার আমরা দেখো মায়োসিস 1 এবং 2 কে আমরা আসলে কয়েকটা ধাপে ভাগ করেছি এবং পরবর্তী সেগুলোকে আরো উপধাপে ভাগ করেছি। আমরা জানি মায়োসিস 1 এ যেহেতু আমরা ক্রোমোজোমের বিভাজন করেছিলাম, সেজন্য মায়োসিস একটা ছিল একটা লেন্দি প্রসেস, একটা জটিল প্রসেস। কি কি ছিল এখানে? ছিল অ্যাজ ইউজুয়াল প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। একটা কোষ বিভাজনের ক্ষেত্রে এই চারটা ধাপ আমরা থাকি জানি। যেহেতু এটা মায়োসিস 1 এ থাকে, আচ্ছা যাই হোক, যেখানে যেহেতু এটা মায়োসিস 1 এর ক্ষেত্রে হচ্ছে, তাই এজন্য আমরা নাম দিয়েছিলাম প্রোফেজ 1। যেহেতু এটা মায়োসিস 2 এর 1 এর ক্ষেত্রে হচ্ছে, তাই এটা নাম হচ্ছে মেটাফেজ 1। সেভাবেই অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1। আর প্রোফেজ 1 যে ধাপটা রয়েছে মায়োসিস 1 এর, সেটাকে আমরা ফার্দার এক্সপ্লেন করেছিলাম লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস নামে 5টা আলাদা আলাদা সাবডিভিশনের মাধ্যমে। কেমন? তো আজকে আমাদের পয়েন্ট অফ কনসার্ন ওইটুকু না, আমরা ইন্টারকাইনেসিস আগ পর্যন্ত গত ক্লাসে পড়ে এসেছি, লেকচার 4 এ পড়ে এসেছি। যারা এখন ইউটিউব থেকে দেখছো, লেকচার 4টা যারা দেখো নাই, লেকচার 4টা দেখে নিবে। ওকে, তাহলে আজকে আমরা পড়বো মায়োসিস 2 নিয়ে, অর্থাৎ যেটা বেসিক্যালি সমীকরণিক বিভাজন। তাহলে যেহেতু একটা কোষ বিভাজন, অবশ্যই কি থাকতে হবে, অবশ্যই চারটা বেসিক স্টেপ থাকবে। থাকবে প্রোফেজ, থাকবে মেটাফেজ, থাকবে অ্যানাফেজ, থাকবে টেলোফেজ। ওকে, যেহেতু মায়োসিস 2 তাই এই প্রোফেজটাকে আমরা নাম দেব প্রোফেজ 2। দেন হবে মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং সর্বশেষ টেলোফেজ 2। তাহলে দেখো, এই যে মায়োসিস 2 কোষ বিভাজনের মাধ্যমে আমাদের কি শেষ হবে আলটিমেটলি, আমাদের আলটিমেটলি নিউক্লিয়াসের বিভাজনটা শেষ হবে। তারপরে আমাদের করতে হবে কি, তারপরে করতে হবে সাইটোকাইনেসিস। কেমন? তারপরে করতে হবে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস করার পরে আলটিমেটলি আমরা কি পাবো ভাই, আলটিমেটলি আমরা চারটা কোষ পাবো। ওকে, আলটিমেটলি আমরা চারটা অপত্য কোষ পাবো, অপত্য কোষ পাবো। বুঝতে পারছি? আচ্ছা, তো এই ছিল আমাদের মিওসিস কোষ বিভাজনের ওভারঅল একটা রূপরেখা। তাহলে আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে মিওসিস 2 এবং সাইটোকাইনেসিস। বুঝতে পারছি? ওকে ফাইন। তাহলে আমরা যদি একটু আগানোর চেষ্টা করি, দেখো ভাই, আমরা প্রথমে বলবো হচ্ছে দ্বিতীয় মিওটিক বিভাজন বা মিওসিস 2। এই চিত্রটা আমি গত ক্লাসেও তোমাদের দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি। যে এখানে আমাদের প্রথমে ছিল একটা মাতৃকোষ, হ্যাঁ, প্রথমে ছিল মাতৃকোষ। এই মাতৃকোষের ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো কি রয়েছে। এই যে এক সেট ক্রোমোজোম রয়েছে, যেটা হচ্ছে এই চিন্তা করতে পারো যে এই ছোটটা এরা হচ্ছে এক সেট, এই বড়টা হচ্ছে এক সেট। তাহলে মাতৃকোষে টোটাল কয় সেট ক্রোমোজোম রয়েছে? টোটাল 2 সেট ক্রোমোজোম রয়েছে। বা আমরা এই নীলগুলোকে এক সেট চিন্তা করতে পারি, নীলগুলোকে এক সেট চিন্তা করতে পারি, লালগুলোকে এক সেট চিন্তা করতে পারি। তাহলে মায়োসিসে আমাদের টোটাল 2 সেট ক্রোমোজোম রয়েছে, দ্বিপ্রস্থি ক্রোমোজোম রয়েছে, ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম রয়েছে। অর্থাৎ মাতৃকোষের ক্ষেত্রে আমরা পাবো টুয়াইস এন। ওকে, আর শেষে দেখো ডটার কোষের নিউক্লিয়াসটা যদি আমরা একটু দেখি, অর্থাৎ অপত্য কোষের নিউক্লিয়াস যদি দেখি, অপত্য কোষের ক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি, এখানে একটা ক্রোমোজোম পাচ্ছি লাল, একটা ক্রোমোজোম পাচ্ছি নীল। দ্যাট মিন্স এখানে কি হচ্ছে ভাই, এখানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা এক সেট হয়ে গেছে। যেহেতু ক্রোমোজোম সংখ্যা এক সেট হয়ে গেছে, এক প্রস্থ হয়ে গেছে, তাই এটাকে আমরা নাম দেবো হচ্ছে এন বা হ্যাপ্লয়েড। কেমন? তাহলে এই ক্রোমোজোম গুলো কেমন হবে? হ্যাপ্লয়েড হবে। ওকে, হ্যাপ্লয়েড হবে। আর এই কোষগুলোকে বলবো আমরা অপত্য কোষ। এই কোষগুলোকে বলবো আমরা ভাই অপত্য কোষ। আচ্ছা, তো এই ক্ষেত্রে প্রথমে ইন্টারফেজ হয়েছিল, তারপরে মিওসিস 1 এবং মিওসিস 2। তো আমরা মিওসিস 1 নিয়ে গত ক্লাসে আলোচনা করছি, আজকে জাস্ট মিওসিস 2 নিয়ে সীমাবদ্ধ থাকবো। তাহলে মিওসিস 2 এ কি হচ্ছে দেখো তো, এই যে কোষটা রয়েছে, এই যে কোষটা একটা কোষের নিউক্লিয়াস রয়েছে, এই নিউক্লিয়াসটা জাস্ট হচ্ছে দুইটা নিউক্লিয়াসে স্প্লিট হচ্ছে। কেমন? তাহলে মিওসিস 2 মিন্স জাস্ট অ্যাজ কি, জাস্ট অ্যাজ মাইটোসিস, জাস্ট এস মাইটোসিস। ওকে, জাস্ট এস মাইটোসিস। তাহলে আমরা মোটামুটি মাইটোসিসে যা যা পেয়েছি সেগুলোই আমরা মিওসিস 2 এ পাবো।
ওকে, আচ্ছা, তাহলে যদি আমি একটু লেখার চেষ্টা করি যে আমাদের মিওসিস 2 এ বা দ্বিতীয় মেয়োটিক বিভাজনে আমাদের কি কি ধাপ হবে, তাহলে আমরা মিওসিস 2 এ কি কি ধাপ পাবো? একটা পাবো হচ্ছে প্রোফেজ। হ্যাঁ, প্রোফেজ। তাহলে প্রোফেজটাকে আমরা কি নাম দিব ভাই? নাম দিব প্রোফেজ 2 বা প্রোফেজ 2। 2 নাম্বার ধাপ হবে কি? মেটাফেজ। ওকে, মেটাফেজ। তো মেটাফেজকে আমরা কি দিব? মেটাফেজ 2। প্রোফেজ, মেটাফেজ, দেন হচ্ছে অ্যানাফেজ, এবং সর্বশেষে আমরা পাবো হচ্ছে টেলোফেজ। সবগুলো শেষে কি হবে? 2 হবে, যেহেতু এটা দ্বিতীয় মিওসিস কোষ বিভাজন। কেমন? ওকে, আচ্ছা, অ্যানাফেজের পরে বলবো আমরা টেলোফেজ। ওকে, আর অবশ্যই টেলোফেজটা কি দিব? দিব হচ্ছে টেলোফেজ 2। বুঝতে পারছি? ওকে, ফাইন। তাহলে আমরা একটু আগাই। দেখো, প্রথমটা হচ্ছে আমাদের আম, প্রথমটা হচ্ছে প্রোফেজ 2, দ্বিতীয় মেয়োটিক বিভাজন বা মায়োসিস 2 এর প্রথম স্টেজটা হচ্ছে আমাদের প্রোফেজ 2। তাহলে প্রোফেজ 2 ইজ নাথিং বাট অ্যাজ ইউজুয়াল আমাদের যে মাইটোসিসের যে প্রোফেজ রয়েছে সেটাই। তাহলে এখানে কি কি হবে বলতো? মাইটোসিসের প্রোফেজে কি কি হয়েছিল একটু যদি মনে করার চেষ্টা করো, যে মাইটোসিসের প্রোফেজে প্রথম যে কাজটা হয়েছিল সেটা হচ্ছে নিউক্লিয়াসের জলবিয়োজন শুরু হয়েছিল, তাই না? নিউক্লিয়াসের জলবিয়োজন শুরু হয়েছিল, দেখো তো মনে পড়ে কিনা? নিউক্লিয়াসের জলবিয়োজন হবে, নিউক্লিয়াসের জলবিয়োজন হবে। ওকে, ফাইন। তারপরে কি হবে? নিউক্লিয়াসের বিয়োজন যখন শুরু হবে তখন হচ্ছে কি হবে? তখন হচ্ছে যে আমাদের ক্রোমাটিন জালিকাগুলো যে রয়েছে, সেই ক্রোমাটিন জালিকা, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া যে সুতাগুলো রয়েছে, সেই ক্রোমাটিন জালিকাগুলো যে রয়েছে, সেই ক্রোমাটিন জালিকাগুলো কি হবে? পেঁচিয়ে, ক্রোমাটিন জালিকাগুলো পেঁচিয়ে, হুম, ক্রোমাটিন জালিকাগুলো পেঁচিয়ে কি হতে থাকবে বলতো? খাটো ও মোটা হতে থাকবে। পেঁচিয়ে খাটো ও মোটা হতে থাকবে। কেমন? ক্রোমাটিন জালিকাগুলো পেঁচিয়ে খাটো ও মোটা হতে থাকবে। ওকে, মোটা হতে থাকবে। তারপরে কি হবে? কোষের ভিতরে যে নিউক্লিওলাস রয়েছে, সেই নিউক্লিওলাস আর রয়েছে নিউক্লিয়ার মেমব্রেন, সেগুলোও বিলুপ্ত হয়ে যাবে। এটা আমরা গত ক্লাসে পড়েছি। ওকে, তাহলে আমরা বলবো, আচ্ছা, ক্রোমাটিন জালিকা যেহেতু বললাম খাটো ও মোটা হতে থাকবে, হ্যাঁ, তাহলে খাটো ও মোটা হলে আলটিমেটলি কি তৈরি হবে? ক্রোমাটিন জালিকাটা তৈরি করবে হচ্ছে ক্রোমোজোম। তৈরি করবে হচ্ছে ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোম দৃশ্যমান হবে। ক্রোমোজোম দৃশ্যমান হবে। আর কি হবে বলতো? ক্রোমোজোম দৃশ্যমান হবে, পাশাপাশি এরা কেমন হবে? এরা হচ্ছে রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হবে। অর্থাৎ যখন আমরা একটা কোষের নিউক্লিয়াসকে দেখতে যাব, এটা তো একটা ট্রান্সপারেন্ট, কেমন স্বচ্ছ জিনিস, তো সেটাকে যদি আমরা লাইট মাইক্রোস্কোপের নিচে দেখতে চাই, তাহলে কি আমরা কি আলাদা করতে পারবো? পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের স্টেইনিং করতে হবে, আমাদের রঞ্জক দিতে হবে। কেমন? আমাদের রঞ্জক দিতে হবে। ওকে, যেমন আমরা যখন রক্ত অধ্যয়নে পড়বো, বা যারা পড়েছে তারা জানো যে রক্তের একটা স্লাইড যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতে চাই, তাহলে কি করতে হবে? লিশম্যান রঞ্জক দিতে হবে। কারণ লিশম্যান রঞ্জকে আমাদের যে শ্বেত রক্তকণিকাগুলো দৃশ্যমান হচ্ছে, তারপর হচ্ছে লোহিত রক্তকণিকাগুলো দৃশ্যমান হচ্ছে। ওকে, তো আমাদের লিশম্যান রঞ্জক যেহেতু আমরা সেক্ষেত্রে দেই, কেন? দেখার সুবিধার্থে। তেমনি এই যে প্রোফেজ ধাপেও আমরা হচ্ছে কি দিব? রঞ্জক পদার্থ দিব। ওকে, তাহলে রঞ্জক পদার্থ দেওয়ার ফলে কি হবে? একদিকে সে নিউক্লিয়াসের জলবিয়োজন হবে, ক্রোমাটিন জালিগুলো পেঁচিয়ে খাটো মোটা হবে, আর ক্রোমোজোম দৃশ্যমান হবে। আর কি হবে? রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হবে, অর্থাৎ ক্রোমোজোম গুলো রঞ্জন ধারণ ক্ষমতা লাভ করবে, যার ফলে আমরা বেসিক্যালি মাইক্রোস্কোপ নিচে তাদেরকে দেখতে পাবো। কেমন? রঞ্জন ধারণ ক্ষমতা প্রাপ্ত হবে। তারপরে আর দুইটা বেসিক চেঞ্জ হয়। কি চেঞ্জ হয় ভাই? একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন চেঞ্জ হয়, বা নিউক্লিয়াসকে ঘিরে যে মেমব্রেনটা থাকে, সেই নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেনে কিছুটা চেঞ্জ হয়। আর কিছু চেঞ্জ হয় ভাই, নিউক্লিয়ার মেমব্রেনে চেঞ্জ হয়। আর হচ্ছে নিউক্লিওলাস। ওকে, এগুলো খুবই বেসিক প্রসেস। এগুলা তুমি এই ক্লাসটা করতেছ, দ্যাট মিন্স তুমি প্রথম ক্লাসগুলো করে এসেছ, তাহলে তোমার এই কথাটা বোঝার কথা। কেমন? নিউক্লিয়ার, সরি, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের ক্ষেত্রে কি চেঞ্জ হয় ভাই? নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকে, তাই না? এরা হচ্ছে বিলুপ্ত হতে থাকে, বিলুপ্ত হতে থাকে। ওকে, বিলুপ্ত হতে থাকে। তারপরে কি হয় ভাই বলতো? তারপরে ক্ষেত্রে হচ্ছে ক্রোমোজোমের ক্রোমোজোমের যে বাহুগুলো রয়েছে, সে বাহুগুলো আমরা বলবো
যে ক্রোমোজোমের বাহুগুলো বা ক্রোমোজোমগুলো ক্রোমোজোমগুলো কোন অঞ্চল ব্যতীত ভাই? ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত, ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত, ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত কিসে ভাগ হয়? সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্যে ভাগ হয়, অনুদৈর্ঘ্যে ভাগ হয়। কেমন? ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য বরাবর ভাগ হয়। এখন ভাই আমাকে বলো যে ক্রোমোজোমগুলো যখন সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য বরাবর ভাগ হবে, অর্থাৎ একটা ক্রোমোজোম আমাদের এমন ছিল, একটা ক্রোমোজোম এমন ছিল, হ্যাঁ একটা ক্রোমোজোম ধরো এমন ছিল, এমন ছিল একটা ক্রোমোজোম, সে যখন তার সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্যে ভাগ হবে, অর্থাৎ সে যখন এমন একটা স্ট্রাকচার তৈরি করবে, হুম সে যখন এমন একটা স্ট্রাকচার তৈরি করবে, তখন সেই ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো বলতো? সেই ক্রোমোজোমের ক্ষেত্রে এই যে বাহুগুলা, এই প্রত্যেকটা বাহুকে আমরা কি বলেছিলাম মনে আছে? এগুলোকে বলেছিলাম ক্রোমাটিড। কেমন? এগুলোকে বলেছিলাম ভাই ক্রোমাটিড। তাহলে দেখো তো আলটিমেটলি আমাদের কনভার্সনটা কেমন হয়? প্রথমে আমাদের ক্রোমাটিন জালিকা থাকে, এরকম পেঁচানো অনেক অনেক সুতা থাকে, তাই না? ক্রোমাটিন জালিকাগুলো যখন নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে, তখন জল বিয়োজনের ফলে সেগুলো পেঁচিয়ে পেঁচিয়ে এই যে এমন কি তৈরি করে? ক্রোমোজোম তৈরি করে। ক্রোমোজোম গুলো আবার এই প্রোফেজ ধাপে এসে সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য দুইটা ভাগে ভাগ হয়ে ক্রোমাটিড তৈরি করে। ওকে, অনুদৈর্ঘ্য বরাবর ভাগ হয়, ফলে কি তৈরি হয় বলতো? ভাগ হওয়ার ফলে ক্রোমাটিড তৈরি হয়। ওকে, ভাগ হওয়ার ফলে ক্রোমাটিড তৈরি হয়। ওকে, ক্রোমাটিড তৈরি হয়। বুঝতে পারছি? ক্রোমাটিড তৈরি হয়। ওকে, তাহলে এই ছিল আমাদের প্রোফেজ 2 ধাপের বিস্তারিত। তাহলে এই ক্ষেত্রে জাস্ট লাইক এজ মেটাফেজ আর জাস্ট লাইক এজ মাইটোসিস কি কি হবে? নিউক্লিয়াসের জলবিয়োজন হবে, ক্রোমাটিড জালিকাগুলো পেঁচাবে, খাটো মোটা হবে, ক্রোমোজোম হিসেবে দেখা যাবে। পরবর্তীতে কি হবে? এই ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার অনুদৈর্ঘ্যে দুটি বড় ভাগ হয়ে যাবে। তাছাড়াও নিউক্লিয়াসের যে মেমব্রেন রয়েছে, যে নিউক্লিওলাস্ট রয়েছে, সেগুলো বিলুপ্ত হতে থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, তো এই ছিল মোটামুটি প্রোফেজ। যদি তুমি এখানে ফিগার গুলো দেখার চেষ্টা করে দেখো, এই যে প্রোফেজের ফিগার গুলো এখানে দেখা হচ্ছে একটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে, আর দেখো প্রাণী কোষের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তারপর যদি আমরা একটু যাই যে পরবর্তীতে কি হবে, আমরা একটু আগে কি করেছিলাম? একটা নিউক্লিয়াসকে ভাগ করেছিলাম। নিউক্লিয়াসকে সরি একটা ক্রোমোজোমকে তার সেন্ট্রোমিয়ার ভিত্তিতে অনুদৈর্ঘ্যে ভাগ করে ক্রোমাটিড তৈরি করেছিলাম। এই পর্যন্ত আমাদের প্রোফেজের কাজ ছিল। তারপর চলে আসলো মেটাফেজ 2। ওকে, মেটাফেজ 2। তাহলে মেটাফেজ 2 এ কি হবে ভাই? এই ক্ষেত্রে দেখো ক্রোমোজোম গুলো তুমি যদি একটু ফিগারের দিকে দেখার চেষ্টা করে দেখো, ক্রোমোজোম গুলো মাঝে বরাবর যুক্ত হচ্ছে। তাই তো হওয়ার কথা ছিল। আমরা যখন মাইটোসিসের মেটাফেজ পড়েছিলাম, তখন আমরা বলেছিলাম যে মেটাফেজ ধাপে ক্রোমোজোম গুলো যে আমাদের স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটরে বিন্যস্ত হবে, যেটাকে বলবো আমরা মেটাকাইনেসিস। ওকে, তাহলে যদি আমি এক্ষেত্রে বলি, তাহলে মেটাফেজ ধাপে কি হবে? মেটাফেজ ধাপে একদম সিম্পল ভাবে বলবো, কারণ আমরা ডিটেলসে মাইটোসিসের ক্ষেত্রে বলে এসেছিলাম। ওকে, তাহলে বলবো যে এ পর্যায়ে প্রথমে দেখো তো একটা প্রথম কি চেঞ্জটা আসছে? এখানে স্পিন্ডল যন্ত্র তৈরি হইতে না, স্পিন্ডল যন্ত্র চলে আসছে না উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে যে স্পিন্ডল, এক্ষেত্রে বলবো যে এক্ষেত্রে কি হবে? স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে। ওকে ফাইন, তাহলে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হইলো, তারপরে কি হবে বলতো? স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে। আচ্ছা, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হওয়ার পরে স্পিন্ডল যন্ত্রের যে স্পিন্ডল তন্তু রয়েছে, কেমন? তাহলে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে, এবং স্পিন্ডল যে তন্তু রয়েছে, সেই তন্তু স্পিন্ডল তন্তুর সাথে তন্তুর সাথে কি যুক্ত হবে? স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হবে। ওকে, স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হবে। কি দিয়ে যুক্ত হবে ভাই? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হবে। এখন বলো তো আমাকে কি দিয়ে যুক্ত হবে? কি দিয়ে যুক্ত হবে মনে আছে? কাইনেটোকোর মোটর প্রোটিনের মাধ্যমে। কেমন? তাহলে কিসের মাধ্যমে যুক্ত হবে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারটা? কাইনেটোকোর মোটর প্রোটিনের মাধ্যমে। কেমন? কাইনেটোকোরের মোটর প্রোটিনের মাধ্যমে। ওকে, কাইনেটোকোরের মোটর প্রোটিনের মাধ্যমে যুক্ত হবে, মোটর প্রোটিনের মাধ্যমে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে কাইনেটোকোরের মোটর প্রোটিনের মাধ্যমে স্পিন্ডল তন্তুর সাথে কি হবে? স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হবে। ওকে ফাইন, তাহলে এই যে যে স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হবে, সেটাকে আবার আমরা আলাদা নামকরণ করেছিলাম মনে আছে? আকর্ষী তন্তু বা ট্র্যাকশন ফাইবার। ক্লিয়ার? ওকে ফাইন,
তারপরে যদি আমরা একটু আগাই, স্পিন্ডল তন্তুর সাথে ট্রাকশন ফাইবারের সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত হলো, তারপরে কি হবে বলতো? তারপরে হচ্ছে এখানে কি হবে? সেন্ট্রোমিয়ার। হ্যাঁ, এই যে মাঝ বরাবর যে দেখো সেন্ট্রোমিয়ারটা যে দেখা যাচ্ছে, এই সেন্ট্রোমিয়ার কি হবে? সেন্ট্রোমিয়ার হচ্ছে মাঝ বরাবর ভাগ হয়ে যাবে। কেমন? সেন্ট্রোমিয়ার মাঝ বরাবর ভাগ হয়ে যাবে। ওকে, এই যে সেন্ট্রোমিয়ার মাঝ বরাবর ভাগ হয়ে যেতে থাকবে বা মাঝ বরাবর ভাগ হয়ে যাবে। তাহলে কি বলবো? এ পর্যায়ের শেষে, এ পর্যায়ের শেষের দিকে, এ পর্যায়ের লাস্ট স্টেজে অথবা শেষের দিকে, এই পর্যায়ের শেষের দিকে কি হবে? শেষের দিকে অ্যাজ ইউজুয়াল যা হয় মেটাফেজে, ক্রোমো এই পর্যায়ের শেষের দিকে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার দুভাগে ভাগ হয়ে যাবে। ওকে, দুভাগে ভাগ হয়ে যাবে। এখন তুমি দেখো তো ভাই, তোমার মাঝে বন্ধন ছিল, তুমি এই বন্ধনের কারণে দুই মেরুতে যাইতে পারতেছিল না, তাহলে তোমার মাঝে বন্ধনটা আমি ছোটাই দিলাম, সেন্ট্রোমিয়ারটাকে ভাগ করে দিলাম, তাহলে দুই মেরুমুখে যাত্রা শুরু করবা। যখনই দুই মেরুমুখে যাত্রা শুরু করবা, তখনই চলে যাবে হচ্ছে মেটাফেজ এর পরবর্তী ধাপ, অর্থাৎ অ্যানাফেজে। তাহলে এটা হবে অ্যানাফেজ 2। তাহলে অ্যানাফেজ 2 এ কি হবে বলতো? সহজভাবে বলতে গেলে, প্রথমে দেখো, আমরা আগের স্লাইডে বলেছি বা আগের যখন আমরা মেটাফেজ 2 পড়লাম তখন বললাম যে সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হবে। ওকে, তাহলে সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হওয়ার কাজটা হবে হচ্ছে আমাদের এই মেটাফেজ ধাপে। বাট পরবর্তী যে অ্যানাফেজ ধাপ রয়েছে, তাহলে এখানে কি হবে? যেখানে যেহেতু নাম হচ্ছে অ্যানা, অ্যানা মানে হচ্ছে গতি, তাহলে কি হবে? তাহলে হচ্ছে গতিপ্রাপ্ত হবে। ওকে, অর্থাৎ ক্রোমোজোম গুলো গতিপ্রাপ্ত হবে। দেখো ক্রোমোজোম গুলো ছোটাছুটি শুরু করতে, যে বিপরীত মেরুর দিকে যাত্রা শুরু করেছে, দেখতে পাচ্ছ? ক্রোমোজোম গুলো ছোটাছুটি শুরু করছে দুই মেরুর দিকে। তাহলে আমরা বলবো যেহেতু ক্রোমোজোম ছোটাছুটি শুরু করবে, আর ক্রোমোজোম ছোটাছুটি শুরু করার জন্য তার একটা বেসিক জিনিস কি লাগবে? তার হচ্ছে ভাই কি লাগবে বলো? ক্রোমোজোম ছোটাছুটি শুরু করার জন্য তাকে অপত্য ক্রোমোজোম হইতে হবে। তাহলে আমাদের মেটাফেজ 2 এ সেন্ট্রোমিয়ার ভাগ হয়েছিল, অ্যানাফেজ 2 এ কি হবে? এই ধাপের শুরুতে, এ ধাপের শুরুতে, হুম এ ধাপের শুরুতেই কি হবে? সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হবে। ওকে, অপত্য ক্রোমোজোম সৃষ্টি হবে। এ ধাপের শুরুতেই অপত্য ক্রোমোজোম সৃষ্টি হবে। বুঝতে পারছি? যেহেতু অ্যানাফেজ ধাপ, এই ধাপের শুরুতে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হবে। আর এই অপত্য ক্রোমোজোম গুলো কি করবে বলতো? অপত্য ক্রোমোজোমের অপত্য ক্রোমোজোমের মেরুমুখী চলন শুরু হবে। ওকে, অপত্য ক্রোমোজোমের মেরুমুখী চলন শুরু হবে। বুঝতে পারছি? অপত্য ক্রোমোজোম গুলো মেরুর দিকে চলতে শুরু করবে। কেন? কারণ মেটাফেজ ধাপে আমরা জানি তারা আহ, দুইটা মেরুর মাঝামাঝি ইকুয়েটর বা বেশিবি অঞ্চলে ছিল। যেহেতু দুইটা মেরুতে পৌঁছানোর মাধ্যমে একটা পূর্ণাঙ্গ নতুন নিউক্লিয়াস তৈরি করবে, দুইটা পূর্ণাঙ্গ নতুন নিউক্লিয়াস তৈরি করবে, তাহলে এই অপত্য ক্রোমোজোমগুলোকে মেরুমুখী যেতে হবে। আর এই মেরুমুখী যাত্রাটা শুরু হবে হচ্ছে অ্যানাফেজ ধাপে। ওকে, তাহলে অপত্য ক্রোমোজোমের মেরুমুখী চলন শুরু হবে। আর যখনই মেরুমুখী চলন হয় ক্রোমোজোমের, আহ, তখনই কি হবে বলতো? তখন হচ্ছে দুইটা কাহিনী হয়। হ্যাঁ, এক নম্বরে হচ্ছে ভাই মেরুমুখী চলনের ক্ষেত্রে বাহু হয় পশ্চাৎগামী, পশ্চাৎগামী। ওকে, আর এর যে বাহুগুলো হলো পশ্চাৎগামী, বাট এর যে সেন্ট্রোমিয়ার থাকে সেটা হয় অগ্রগামী, তাই না? এটা আমরা অলরেডি জানি, সেন্ট্রোমিয়ার হয় হচ্ছে অগ্রগামী। অগ্রগামী। তাহলে একটা ক্রোমোজোমের বাহু যখন পশ্চাৎগামী, সেন্ট্রোমিয়ার যখন অগ্রগামী, তখন আমরা এখানে কি দেখতে পাবো? বিভিন্ন আকৃতির ক্রোমোজোম দেখতে পাবো, যেটা আমরা মেটাফেজ যখন পড়েছি তখন ইন ডিটেলস আলোচনা করেছি। ওকে, তাহলে এখানে বলবো আমরা যে কি হবে? বিভিন্ন আকৃতির, বিভিন্ন আকৃতির। আকৃতি মিন্স কি কি আকৃতি হইতে পারে ভাই? বিভিন্ন আকৃতি মানে হচ্ছে ভি এল, হ্যাঁ, ভি এল জে আই, বিভিন্ন আকৃতির ক্রোমোজোম সৃষ্টি হবে। বিভিন্ন আকৃতির ক্রোমোজোম সৃষ্টি হবে। বিভিন্ন আকৃতির ক্রোমোজোম সৃষ্টি হবে। আচ্ছা, তাহলে তখন আমরা কি নামকরণ করব? আমরা জানি, যেটা আমরা মেটাফেজে পড়েছি, যখন আমাদের ক্রোমোজোমটা ভি আকৃতির হবে তখন সেটাকে বলবো হচ্ছে মেটাসেন্ট্রিক। কেন মেটাসেন্ট্রিক ভাই? এটা কারণ এর সেন্ট্রোমিয়ারটা হচ্ছে মাঝে। আমরা জানি মেটা মানে মধ্যে,
আর সেন্ট্রোমিয়ারটা হচ্ছে এক্ষেত্রে মাঝে, দ্যাটস এটার নাম হচ্ছে মেটাসেন্ট্রিক। যখন ক্রোমোজোমটা এল আকৃতির হবে তাহলে মেটাসেন্ট্রিকের যে একটু নিচে, দ্যাটস এটার নাম হবে সাব মেটাসেন্ট্রিক। তাহলে এটার নাম হবে সাব মেটাসেন্ট্রিক। খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, সাব মেটাসেন্ট্রিক এটা অনেক ইজি জিনিস, এটা হচ্ছে আমি অনেকবার বলেছি প্রত্যেকটা ক্লাসে, তো তোমার অবশ্যই এটা মনে রাখাটা দরকার। তারপর হবে যে যে আকৃতি হলে সেটাকে কি বলবো? যে আকৃতির হলে সেটা হবে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। কেমন? অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। আর যখন ক্রোমোজোম এল আকৃতির হবে তখন সেটা ভিএল যে আই আকৃতির হবে তখন সেটার নাম কি হয়ে যাবে ভাই? তখন সেটার নাম হচ্ছে টেলোসেন্ট্রিক। ওকে, টেলো মানে টেল মানে লেজ, যেহেতু লেজের দিকে সেন্ট্রোমিয়ার রয়েছে দ্যাটস এটাকে বলবো টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। ওকে, তাহলে আমার এনাফেজ ধাপে এই কাহিনীগুলাই হলো। বুঝতে পারছি? তাহলে এই ধাপে শুরুতে প্রথমে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হলো, অপত্য ক্রোমোজোম মেরুমুখী চলন শুরু হলো, যেখানে বাহুগুলো ছিল পশ্চাৎগামী। তারপর হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার ছিল অগ্রগামী। বিভিন্ন আকৃতির ভি এল জি আই আকৃতির ক্রোমোজোম সৃষ্টি হলো। ভি সেন্ট্রোমিয়ার মাঝে বলবো মেটাসেন্ট্রিক, এল মাঝের চেয়ে একটু নিচে সেন্ট্রোমিয়ার সাব মেটাসেন্ট্রিক, জে অ্যাক্রোসেন্ট্রিক, আর আই হচ্ছে টেল বা লেজে, দ্যাটস ওয়াই সেটাকে বলবো টেলোসেন্ট্রিক। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের এনাফেজ ধাপ এই যে ক্রোমোজোমের যে অপত্য ক্রোমোজোমগুলো মেরুমুখী চলনের মাধ্যমেই শেষ হবে। পরবর্তীতে আমাদের শুরু হবে হচ্ছে এর সর্বশেষ ধাপ অর্থাৎ টেলোফেজ। তাহলে যেহেতু দ্বিতীয় মেয়োটিক বিভাজন সেজন্য আমরা এটাকে বলছি টেলোফেজ 2। তো টেলোফেজ ধাপ কথাটা কই থেকে আসছে এটা আমরা অলরেডি জানি। টেলোফেজ দ্যাট মিন্স টেল মানে কি? সমাপ্তি, তাই না? সমাপ্তি বা লেজ। তাহলে হচ্ছে সমাপ্তি পর্যায়ে যেটা সেটাই হচ্ছে আমাদের টেলোফেজ। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই যে দেখো, এই টেলোফেজে হচ্ছে আমাদের যে মেরুমুখী চলন শুরু হয়েছিল না ক্রোমোজোমের, মনে আছে? এই যে ক্রোমোজোম গুলো মেরুমুখী চলার ফলে আলটিমেটলি তারা কি হবে? তারা হচ্ছে আলটিমেটলি দুইটা মেরুতে গিয়ে পৌঁছাবে। ওকে, আলটিমেটলি তারা দুইটা মেরুতে গিয়ে পৌঁছাবে। দুইটা মেরুতে গিয়ে যখন পৌঁছাবে তখন দেখো তো অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হবে কিনা? হ্যাঁ, তখন অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হবে, অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হবে। আর এই সৃষ্টির প্রক্রিয়াটাই হচ্ছে টেলোফেজ। ওকে, অপত্য নিউক্লিয়াস সৃষ্টির প্রক্রিয়াটাই হচ্ছে টেলোফেজ। তাহলে টেলোফেজের ক্ষেত্রে আমরা যদি বলি কি হবে, আমরা বলবো টেলোফেজের ক্ষেত্রে যে অপত্য যে ক্রোমোজোম গুলো রয়েছে সে অপত্য ক্রোমোজোম বা ডটার ক্রোমোজোম বা নতুন সৃষ্ট ক্রোমোজোম যাই বলো না কেন, সে অপত্য ক্রোমোজোম কি হবে? অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুতে পৌঁছাবে। কেমন? অপত্য ক্রোমোজোম গুলো মেরুতে পৌঁছাবে। আর অপত্য ক্রোমোজোম যখন মেরুতে পৌঁছাবে তখন দেখো দুই মেরুতে আমার কি পেয়ে গেলাম আমরা? ক্রোমোজোম পেয়ে গেলাম। তাহলে পরবর্তীতে কি করতে হবে? পরবর্তীতে হচ্ছে আবার পরবর্তী সকল কাজ হবে প্রোফেজের বিপরীত। অপত্য মেরুতে যখন ক্রোমোজোম পৌঁছে গেল, ক্রোমোজোমের ডিভাইডেশন হয়ে গেছে, তাহলে পরবর্তী কাজগুলো হবে কেমন? পরবর্তী কাজগুলো সব হবে প্রোফেজের বিপরীত। প্রোফেজের বিপরীত পরবর্তী কাজগুলো হবে প্রোফেজ এর বিপরীত। বিপরীত তাহলে প্রোফেজে কি কি হয়েছিল যদি আমরা একটু দেখার চেষ্টা করি। প্রোফেজে হয়েছিল ভাই নিউক্লিয়াসের জলবিয়োজন হয়েছিল। তাহলে এক্ষেত্রে আমরা বলবো নিউক্লিয়াসের জলযোজন হবে। নিউক্লিয়াসের জলযোজন হবে, নিউক্লিয়াসের জলযোজন হবে, জলযোজন হবে, জলযোজন হবে। তারপরে যদি আমরা বলি যে নিউক্লিয়াসের জলযোজন হবে, নিউক্লিয়াসের জলযোজন হলে কি হবে? আমাদের যে নিউক্লিয়াসের জলবিয়োজনের ফলে যে ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম তৈরি হয়েছিল সেই ক্রোমোজোম গুলো আবার পানি পেয়ে আবার তারা প্যাচ খুলে দিয়ে আবার তারা ক্রোমাটিন জালিকা তৈরি করবে। তার নিউক্লিয়াসের জলযোজন হবে, যে ক্রোমোজোম গুলো যে রয়েছিল সেই ক্রোমোজোম গুলো কনভার্ট হবে কিসে? ক্রোমোজোম গুলো আবার ক্রোমোজোম গুলো হচ্ছে আবার কনভার্ট হয়ে যাবে হচ্ছে ক্রোমাটিন জালিকাতে। ওকে, তাহলে ক্রোমোজোম কনভার্ট হবে কিসে? আবার ক্রোমোজোম হয়ে যাবে আবার ক্রোমাটিন জালিকা। তো যখন ক্রোমোজোম ক্রোমাটিন জালিকা হবে, ক্রোমাটিন জালিকা মানে হচ্ছে চিকন চিকন সুতার মতো অবস্থা, তখন কি সেটাকে আমরা দেখতে পারবো? পারবো না। ওকে, তখন সেটাকে লাইট মাইক্রোস্কোপের নিচে বা আলো গণবিকিরণে দেখা যাবে না। তাহলে ক্রোমাটিন গুলো ক্রোমাটিন জালিকা তৈরি করবে, তাহলে তারা কেমন হয়ে যাবে? তারা অদৃশ্য হয়ে যাবে। ওকে, যখন তারা অদৃশ্য হয়ে যাবে তখন কি তারা রং ধরে রাখবে না ছেড়ে দিবে? তাহলে তারা রং কি করবে? রং ছেড়ে দিবে। হ্যাঁ, রং ছেড়ে দিবে। আমরা একটু আগে পেয়েছিলাম যে রং ধারণ ক্ষমতা প্রাপ্ত হবে কখন? প্রোফেজে। আর এই যে টেলোফেজে এসে তারা রং ছেড়ে দিবে। ওকে, রং ছেড়ে দিবে। তারপরে জানি আর কি হয়েছিল প্রোফেজে, মনে আছে?
প্রোফেজের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো ক্রোমাটিন জালিকা তৈরি করেছিল, অদৃশ্য হয়েছিল, রং ছেড়ে দিয়েছিল। আর কি হয়েছিল আমাদের প্রোফেজে হয়েছিল যে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাসটা বিলুপ্ত হয়ে গেছিল, মনে মনে আছে? তাহলে সেক্ষেত্রে আবার এখানে উল্টা কাহিনীটা হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন আর হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস, এই দুইটা কি হবে ভাই? এই দুইটার হচ্ছে পুনরাবির্ভূত হবে, বা এই দুইটা কি হবে? এই দুইটার পুনরাবির্ভূত হবে। আচ্ছা, এই দুটো হচ্ছে পুনরায় আবির্ভূত হবে, ওকে, আবির্ভূত হবে। বুঝতে পারছি? তাহলে যখন দেখো নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসও চলে আসলো, অপত্তন ক্রোমোজোম চলে আসলো, তারপরে নিউক্লিওলাসে জলযোজন ঘটলো, ক্রোমোজোম গুলো ক্রোমাটিন জালিকা তৈরি করলো, তাহলে আমরা আলটিমেটলি কিসের বৈশিষ্ট্য পাইলাম? আলটিমেটলি আমরা অপত্য নিউক্লিয়াসের বৈশিষ্ট্য পাইলাম। তাহলে কি হবে? অপত্য নিউক্লিয়াস গঠিত হবে। অপত্য নিউক্লিয়াস গঠিত হবে। এখন আমাকে বুঝাও ভাই, অপত্য নিউক্লিয়াস তাহলে কয়টা গঠিত হবে? অপত্য নিউক্লিয়াস হচ্ছে কয়টা গঠিত হবে? 4টা গঠিত হবে। কেমন? কারণ আমরা একটু আগে পেয়েছিলাম টোটাল একটা কোষে কয়টা করে নিউক্লিয়াসের পার্ট পেয়েছিলাম? নিউক্লিয়াস পেয়েছিলাম 2টা। কেন? কারণ আমরা যখন মিয়োসিস 1 করেছিলাম সেখানে কিন্তু নিউক্লিয়াসের একবার বিভাজন করে একটা মাতৃকোষে একটা নিউক্লিয়াস থেকে আমরা মিয়োসিস 1 এর মাধ্যমে 2টা নিউক্লিয়াস পেয়েছিলাম। তারপরে এখন আবার মিয়োসিস 2 করলাম, এখানে আবার 2টা থেকে 4টা নিউক্লিয়াস পেলাম। তাহলে আলটিমেটলি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়ে গেল। তার মানে আমাদের টেলোফেজ ধাপ সমাপ্ত হলো, কারণ টেলোফেজ ধাপের উদ্দেশ্য হচ্ছে এই অপত্য নিউক্লিয়াস তৈরি করা। বুঝতে পারছি? টেলোফেজ ধাপের উদ্দেশ্য হচ্ছে এই অপত্য নিউক্লিয়াস তৈরি করা। ওকে ফাইন। তাহলে টেলোফেজ ধাপ হয়ে গেল। তাহলে যদি আমরা আবার আমাদের চার্টে যদি ফিরে যাই, আমাদের চার্ট অনুযায়ী তাহলে এখন আবার কি হওয়ার কথা বলো তো? আমাদের দেখো, আমাদের এই যে এই চার্টটা দেখো, আমাদের টেলোফেজ পর্যন্ত হয়ে গেছে। দ্যাট মিনস আমাদের মায়োসিস 2 যে কোষ বিভাজন হচ্ছে সেটা কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ। তাহলে মায়োসিস 2 হয়ে যাওয়ার পরে আমাদের শুরু হবে সাইটোকাইনেসিস, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে মায়োসিস 2 এর শেষে, টেলোফেজ 2 এর শেষে আমরা আলটিমেটলি পেলাম হচ্ছে কি পেলাম ভাই? আমরা পেলাম 4টা অপত্য নিউক্লিয়াস। 4টা অপত্য নিউক্লিয়াস, কিন্তু কি ভাগ হয় না এখনো? এই 4টা অপত্য নিউক্লিয়াস পাওয়ার পরেও আমাদের কিন্তু 4টা অপত্য কোষ পাইনি। আমাদের উদ্দেশ্য হচ্ছে কোষ পাওয়া। তো 4টা অপত্য নিউক্লিয়াস থেকে যখন 4টা অপত্য কোষ পাইতে যাব, সেখানে আমাদের করে দিতে হবে সাইটোকাইনেসিস, অর্থাৎ আমাদের সাইটোপ্লাজমকে ভাগ করে দিতে হবে। ওকে, সাইটোকাইনেসিস করতে হবে। তো আমরা এখন পড়বো সাইটোকাইনেসিস নিয়ে। যদিও সাইটোকাইনেসিস নিয়ে আমরা মাইটোসিসের ক্ষেত্রে, মাইটোসিসটা যখন পড়েছি তখন আমরা ইন ডিটেইলসে খুব সূক্ষ্মভাবে আলোচনা করেছি। তবে আজকে আমরা জাস্ট চেষ্টা করব জাস্ট একটু ধারণা দেওয়ার, জাস্ট একটু মনে করানোর। ওকে, তাহলে দেখো তারপর শুরু হবে সাইটোকাইনেসিস, অর্থাৎ আমাদের 2 মেরুতে নিউক্লিয়াস আছে, আমার জাস্ট এখানে মাঝখানে কি করতে হবে? মাঝখানে যে ফার্স্ট খাস সিস্টেমের মাধ্যমে, দুটো কোষকে পৃথক করতে হবে। যেহেতু আমরা ইন জেনারেল সাইটোকাইনেসিসে 2টা কোষকে পৃথক করি, বাট এখানে 2টা সাইটোকাইনেসিস হবে। ওকে, কেন? কারণ দেখো আগের স্লাইডটা যদি আমরা একটু দেখি, এখানে দেখো আমাদের এক পাশে 2টা নিউক্লিয়াস, আরেক পাশে 2টা নিউক্লিয়াস। তাহলে কি হবে আলটিমেটলি? প্রথমে এখানে কিন্তু এখানে একটা বিভাজন হবে, হ্যাঁ, এখানে হচ্ছে একটা কাহিনী হবে, বা এখানে একটা যেটা কোষ প্লেট সৃষ্টি হয়েছিল সেখানে একটা ভাঁজ হইতে থাকবে, আবার এই দুইটার মাঝখানেও ভাঁজ হয়ে যাবে, হ্যাঁ, আবার এই দুইটার মাঝখানে ভাঁজ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি দেখো সাইটোকাইনেসিসের মাধ্যমে উদ্ভিদ কোষে আমরা এইভাবে এই ক্রস আকারে কোষপ্রাচীর সৃষ্টির মাধ্যমে 4টা অপত্য কোষ তৈরি করব। তেমনি প্রাণী কোষের মধ্যে আমরা কোষ ঝিল্লি সৃষ্টির মাধ্যমে 4টা অপত্য কোষ সৃষ্টি করব। ওকে, তাহলে যদি আমরা বলি যে প্রাণী কোষের ক্ষেত্রে কি হবে, হ্যাঁ, তাহলে সাইটোকাইনেসিসটা প্রাণী কোষের ক্ষেত্রে কিভাবে হবে? মনে আছে কারো গত ক্লাসের পড়াটা? আচ্ছা, প্রাণী কোষের ক্ষেত্রে হচ্ছে কি হবে? কোষ ঝিল্লি ভিতরে ঢুকে যাবে। প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস হবে কিভাবে ভাই? সাইটোকাইনেসিস হবে কোষ ঝিল্লি যেটা আছে সেই কোষ ঝিল্লি ভেতরে ঢুকে যাবে, কোষ ঝিল্লি ভেতরে ঢুকবে, কোষ ঝিল্লি ভেতরে খাঁজ সৃষ্টি করবে। ওকে, ভেতরে ঢুকবে বা খাঁজ সৃষ্টি করবে, খাঁজ সৃষ্টি করবে। এই খাঁজের নাম কি দিয়েছিলাম আমরা, মনে আছে কি? কোষ ঝিল্লির ভিতরে খাঁজ সৃষ্টি করবে, এই খাঁজের নাম দিয়েছিলাম আমরা কি ভাই? এটা হচ্ছে ক্লিভেজ। হ্যাঁ, ক্লিভেজ, ক্লিভেজ ফুরো। ওকে, এই যে কোষ ঝিল্লির ভিতরে খাঁজ সৃষ্টি করলো সেটাকে আমরা বললাম হচ্ছে ক্লিভেজ ফুরো। এই খাঁজ সৃষ্টিতে হেল্প করবে কে ভাই? এই খাঁজ সৃষ্টিতে হেল্প করবে হচ্ছে অ্যাক্টিন ও মায়োসিন। এই খাঁজ সৃষ্টিতে হেল্প করবে কে? হেল্প করবে হচ্ছে অ্যাক্টিন
এবং মায়োসিন। অ্যাক্টিন ও মায়োসিন এই খাত সৃষ্টিতে হেল্প করবে। ওকে ফাইন। তাহলে ভিতরে খাত সৃষ্টি করার মাধ্যমে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি আমাদের যে ক্লিভেজ পুরোটা আরো ভিতরের দিকে প্রবেশ করে, কোষ ঝিলে আরো ভিতরে প্রবেশ করে আলটিমেটলি দুটো কোষ আলাদা হয়ে যাবে। কেমন? দুটো কোষ আলাদা হয়ে যাবে, দুটো কোষ সৃষ্টি হবে। ওকে, তাহলে আমরা একটা কোষের ক্ষেত্রে থেকে পাবো দুটো কোষ। তাহলে আমরা দুইটা কোষ থেকে কয়টা পাবো? যেহেতু আমরা এখন দুইটা কোষের কথা বলতেছি, তাহলে 2 ইন্টু 2, অর্থাৎ আমরা টোটাল আলটিমেটলি 4টা কোষ পেয়ে যাব। ওকে, তাহলে দেখো এটা আমরা এই যে আগের চিত্রটা দেখলে কিন্তু বুঝে যাব কেন, কারণ আমাদের এখানে নিউক্লিয়াসের বিভাজন দুইটা হয়েছে। প্রথম নিউক্লিয়াসের বিভাজনে দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে। ধরলাম আমরা প্রথমবারে যে দুইটা নিউক্লিয়াস পেয়েছিলাম, যে এখানে একটা ছিল এখানে একটা ছিল, পরবর্তী একটা থেকে আবার হচ্ছে আমাদের দুটো দুটো করে নিউক্লিয়াস হয়েছে। তাহলে আমাদের কয়বার খাত সৃষ্টি করতে হবে? এক্ষেত্রে 2বার খাত সৃষ্টি করতে হবে। সাইটোকাইনেসিস 2বার করতে হবে। কেমন? আচ্ছা, তাহলে আলটিমেটলি প্রাণী কোষের ক্ষেত্রে এভাবে হচ্ছে দুটো কোষ সৃষ্টি হবে। তাহলে দুইটা কোষ সৃষ্টি হবে, তাহলে 2বার হয়ে 2 দুগুণে 4টা কোষ সৃষ্টি হবে। বুঝতে পারছি? আচ্ছা, তারপর আমরা দেখব উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা আগে যেটা পড়েছিলাম সেই অনুযায়ী হবে, অর্থাৎ উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্রথম হচ্ছে কোষ প্লেট সৃষ্টি হবে। এখন বলতো এই কোষ প্লেট কি দিয়ে তৈরি হয় ভাই? এই কোষ প্লেট তৈরি হয় হচ্ছে কই থেকে? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা। হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে ক্ষুদ্র ফ্র্যাগমেন্ট, হ্যাঁ, ফ্র্যাগমোপ্লাস্ট আর হচ্ছে ভেসিকল। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট, ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল। ফ্র্যাগমোপ্লাস্ট ও ভেসিকল আসে কি করে? ফ্র্যাগমোপ্লাস্ট ও ভেসিকল মিলে কোষ প্লেট তৈরি করে। পরে কোষ প্লেটের উপর কি জমা হয়? কোষ প্লেটের উপর সেলুলোজ, হেমিসেলুলোজ জমা হয়ে তৈরি করে হচ্ছে প্রাথমিক প্রাচীর বা কোষ প্রাচীর তৈরি করে। আলটিমেটলি আমরা শর্টকাটে বললাম। ওকে, যারা সাইটোকাইনেসিস ইন ডিটেইলসে পড়তে চাও তারা হচ্ছে চেষ্টা করবা আমাদের কোষ বিভাজনের যে 3 নাম্বার সম্ভবত লেকচারটা, 3 নাম্বার লেকচারে আমি সাইটোকাইনেসিস নিয়ে আলোচনা করেছি, সেই 3 নাম্বার লেকচারটা করে নিতে। ওকে, তাহলে কোষ প্লেট সৃষ্টি করার মাধ্যমে কোষ প্রাচীর তৈরি হয়। তাহলে কোষ প্রাচীর তৈরিতে কি কি উপাদান লাগে বলতো? কোষ প্রাচীর উপাদানগুলো প্রয়োজন হয়, অর্থাৎ আমরা বলবো এক্ষেত্রে লাগে হচ্ছে সেলুলোজ, লাগে হচ্ছে হেমিসেলুলোজ। ওকে, সেলুলোজ, হেমিসেলুলোজ ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারছি? আচ্ছা, আমরা জাস্ট এক্ষেত্রে নিয়ম রক্ষার জন্য আমরা হচ্ছে এখন সাইটোকাইনেসিসটা শিখলাম, কারণ আমরা সাইটোকাইনেসিসটা বেসিক্যালি কোথায় শিখে এসেছিলাম? বেসিক্যালি আমরা যখন মাইটোসিস পড়েছি তখনই ইন ডিটেইলসে শিখে ফেলেছি। ওকে, তাহলে আলটিমেটলি কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে কয়টা কোষ সৃষ্টি হয়ে যাবে? দুইটা কোষ সৃষ্টি হয়ে যাবে। যেহেতু আমাদের দুইবার সাইটোকাইনেসিস হতে হচ্ছে, তাহলে প্রতিবার সেক্ষেত্রে আমাদের 2 ইন্টু 2 অর্থাৎ 4টা অপত্য কোষ সৃষ্টি হবে। বুঝতে পারছি? উদ্ভিদ কোষের ক্ষেত্রে 4টা অপত্য কোষ সৃষ্টি হবে, প্রাণী কোষের ক্ষেত্রেও 4টা অপত্য কোষ সৃষ্টি হয়ে যাবে এই সাইটোকাইনেসিসের মাধ্যমে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, আচ্ছা, তাহলে আমাদের সাইটোকাইনেসিস হয়ে গেল। আলটিমেটলি তাহলে আমরা বলতে পারি যে আমাদের সেই ফ্লোচার্ট অনুযায়ী আমরা বলতে পারি যে আমাদের টার্গেট কমপ্লিট। আমাদের যখন সাইটোকাইনেসিসটা হয়ে যাবে, যখন সাইটোকাইনেসিস ডান, তাহলে আমাদের কি হয়ে গেল? আলটিমেটলি 4টা অপত্য কোষ সৃষ্টি হয়ে গেল। তাহলে দেখো ভাই, আমরা এই যে মায়োসিস শুরু করছিলাম কই থেকে বলতো? জনন মাতৃকোষ থেকে। হ্যাঁ, জনন মাতৃকোষে মায়োসিস শুরু করছিলাম। সেই জনন মাতৃকোষ থেকে মায়োসিস এতগুলো প্রক্রিয়া অনুসরণ করে, প্রথম ইন্টারফেজ করে, মায়োসিস 1 করে, ইন্টারকাইনেসিস করে, মায়োসিস 2 করে, আবার সাইটোকাইনেসিসের মাধ্যমে আলটিমেটলি আমরা 4টা অপত্য কোষ পেয়ে গেলাম। দ্যাট মিন্স আমাদের কি হলো? এন্ড অফ মায়োসিস। আমাদের মায়োসিস শেষ হলো। বুঝতে পারছি? এন্ড অফ মিওসিস, মিওসিস সেল ডিভিশন। ওকে, অর্থাৎ আমাদের মিওসিসটা শেষ হলো। আলটিমেটলি মিওসিসের উদ্দেশ্য ছিল একটা জনন মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষ সৃষ্টি করা, যেখানে ক্রোমোজোম সংখ্যা যদি জনন মাতৃকোষে টুয়াইস এন থাকে, জনন মাতৃকোষের ক্রোমোজোম যদি টুয়াইস এন থাকে, অর্থাৎ ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, আমাদের অপত্য কোষের ক্রোমোজোম করতে হবে এন, অর্থাৎ হ্যাপ্লয়েড সংখ্যক। তাহলে দেখো আমরা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টা অপত্য কোষ পেয়ে গেলাম কতগুলো জটিল প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে আমাদের মিওসিস বা মায়োসিস কিন্তু শেষ হয়ে গেল। বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন রয়েছে থাকলে আমাকে জানাতে পারো, আমি কমেন্ট চেক করছি। কারো কোনো কনফিউশন থাকলে বা বুঝতে সমস্যা হলে আমাকে জানাতে পারো। কেমন? যারা এখনো লাইভটা শেয়ার করো নাই, তোমাদের ইন্টারনাল গ্রুপে একটু লাইভে লিংকটা দিয়ে দিও। ওকে, যারা লাইভে আছো, আর লাইভে উপস্থিতি আর বাড়াতে হবে। আমি প্রতিদিন ক্লাস নিচ্ছি, তোমরা চেষ্টা করবে একটু ক্লাসে থাকার, তাহলে হচ্ছে পড়াগুলো যে প্রতিদিনই কমপ্লিট হয়ে যায়। আর যারা পরবর্তীতে ইউটিউব থেকে দেখবে তাদের বলবো যে টুটুলস একাডেমিতে গ্রুপ রয়েছে এবং যে পেজটা রয়েছে এই দুটো একটু ফলো করিও বা গ্রুপে জয়েন থাকিও, তাহলে হচ্ছে তোমরা আপডেটগুলো পেয়ে যাবে। ওকে,
আচ্ছা, তাহলে আমাদের এর মাধ্যমে মিওসিস কোষ বিভাজনটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা আজকের ক্লাসে পরবর্তী পার্টে যাব, অর্থাৎ মিওসিস কোষ বিভাজনের পরে আমরা একটু আলোচনা করব আমাদের ক্রসিং ওভার নিয়ে। আমরা একটু আলোচনা করব কি নিয়ে ভাই? ক্রসিং ওভার নিয়ে। ওকে, ক্রসিং ওভার নিয়ে। তাহলে যদি ক্রসিং ওভার নিয়ে যদি একটু বলতে চাই, যে গত ক্লাসে আমরা আসলে ক্রসিং ওভার নিয়ে ইন ডিটেলসে পড়েছিলাম, তবে সেখানে যদি ডিটেলসে কারো ঘাটতি থেকে থাকে, তাহলে হচ্ছে তুমি আজকের ক্লাসটুকু পড়লে আশা করি ক্রসিং ওভার নিয়ে ধারণা পেয়ে যাবে বা ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো ক্রসিং ওভারের প্রথমে চলে আসে হচ্ছে ডেফিনেশন, খুবই খুবই ইম্পর্টেন্ট। সংজ্ঞা চলে আসে কেমন? ক নাম্বারের জন্য ক্রসিং ওভারের সংজ্ঞাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে ক্রসিং ওভার কখন হবে বলতো ভাই? ক্রসিং ওভার হবে একদম, যদি প্রথমে সংজ্ঞাটা লিখে নেই, যে মায়োসিস কোষ বিভাজনের মায়োসিস কোষ বিভাজনের, ওকে, খুব ডিটেলসে বলবো আমরা, খুব ধীরে ধীরে ভেঙে ভেঙে পড়বো কেমন, সংজ্ঞাটাও খুব ধীরে ধীরে পড়বো। তাহলে কি হবে ক্রসিং ওভারটা, কি হবে, কখন হবে? যে মায়োসিস কোষ বিভাজনের, কোষ বিভাজনে একটা দশা, কোনটা ভাই? মায়োসিস এক দশায় বা মায়োসিস একে, মায়োসিস এক এর, মায়োসিস এক এর কোন উপপর্যায়ে ভাই? প্যাকাইটিন উপপর্যায়ে, তাই না? মায়োসিস একের কোন পর্যায়ের ক্ষেত্রে বলবো? মায়োসিস একের প্রোফেজ পর্যায়ের, অর্থাৎ প্রোফেজ একের প্যাকাইটিন উপপর্যায়ে, প্যাকাইটিন উপপর্যায়ে, প্যাকাইটিন উপপর্যায়ে কি হবে? প্যাকাইটিন উপপর্যায়ে যে এক জোড়া সমসংস্থ বা হোমোলগাস ক্রোমোজোম, এক জোড়া সমসংস্থ সমসংস্থ বা হোমোলগাস ক্রোমোজোম, একজোড়া সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম এর দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, একজোড়া হোমোসংস্থ বা হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, দুটি নন সিস্টার ক্রোমাটিডের মাঝে দুটি নন সিস্টার ক্রোমাটিড এর মাঝে কি হবে ভাই? পরস্পর অংশের বিনিময় হবে কেমন? ক্রোমোজোমের মাঝে পারস্পরিক অংশের বিনিময়কে বলা হবে পারস্পরিক অংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে। বুঝতে পারছি তাহলে ক্রসিং ওভার জিনিসটা কি? আশা করি এই ডিটেলস সংজ্ঞার মাধ্যমে আমরা অনেকটা আইডিয়া পেয়ে গেছি। যদি আবার একটু বলি, যে মায়োসিস কোষ বিভাজনের মায়োসিস এক যে পার্ট রয়েছে, তার প্যাকাইটিন নামে একটু উপপর্যায় রয়েছে। আমরা যদি একটু আগের যে চার্টটা রয়েছে, সেই চার্টটা যদি আমরা একটু আবার ফলো করার চেষ্টা করি, যে দেখো এই যে মায়োসিস এক কোষ বিভাজন, হ্যাঁ, এই যে মেয়োসিস এক কোষ বিভাজন, এর দেখো এই যে প্রোফেজ এক যে ধাপ রয়েছে, এই প্রোফেজ এক ধাপের এই যে প্যাকাইটিন নামে একটা উপপর্যায় রয়েছে, পেয়েছো? প্যাকাইটিন নামে একটা উপপর্যায় রয়েছে। এই প্যাকাইটিন নামক উপপর্যায়ের ক্ষেত্রে কি হবে? দুটো হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে পারস্পরিক অংশের বিনিময় হবে, যেটাকে আমরা বলবো হচ্ছে ক্রসিং ওভার। কেমন? তা সেটাকে বলবো হচ্ছে আমরা ক্রসিং ওভার। যদি ক্রসিং ওভার একটু ইতিহাস বলতে চাই, তাহলে আমাদের একটু বিখ্যাত বিজ্ঞানী নাম হচ্ছে থমাস হান্ট মর্গান। কেমন? থমাস হান্ট মর্গান। তিনি কি করছিলেন? তিনি হচ্ছে ভুট্টা উদ্ভিদে, তিনি হচ্ছে ভুট্টা উদ্ভিদে, যে ভুট্টা উদ্ভিদে বৈজ্ঞানিক নামটা লাগবে তোমার, ওকে, তিনি হচ্ছে ভুট্টা উদ্ভিদে, সেই ভুট্টা উদ্ভিদে বৈজ্ঞানিক নামটা লাগবে। বৈজ্ঞানিক নামটা কমেন্টে জানাও তো, যে ভুট্টার বৈজ্ঞানিক নামটা কি, কমেন্টে জানাও। তাহলে এই যে ভুট্টা উদ্ভিদের তিনি কি করছিলেন? থমাস আর মর্গান সাহেব ভুট্টা উদ্ভিদের যে এই প্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দিয়েছিলেন। কেমন? ভুট্টা উদ্ভিদে প্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দিয়েছিলেন, প্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দিয়েছিলেন, বা প্রথম ক্রসিং ওভার লক্ষ্য করেন, লক্ষ্য করেন। বুঝতে পারছি। তাহলে থমাস হান্ট মর্গান নামে একজন বিজ্ঞানী ভুট্টা উদ্ভিদের প্রথম ক্রসিং ওভার লক্ষ্য করেন। তাহলে এখন আমার কথা হচ্ছে ভাই, উনি লক্ষ্য করছেন ঠিক আছে, কিন্তু আমরা লক্ষ্য করে মনে রাখবো কিভাবে?
মনে রাখতে পারো, একটা ছোট নেমোনিক্স আছে, অনেকে ইউজ করে, তোমরা চাইলে ইউজ করতে পারো, যে আমরা ওই যে হান্টিং ট্যালেন্ট বলি না, যে ট্যালেন্ট হান্ট করি, তেমন হচ্ছে এই মর্গান সাহেব মনে করো যে তিনি ভূত হান্ট করতে গেছিলেন। তা সেখান থেকে মনে রাখতে পারো যে থমাস হান্ট মর্গান, এখান থেকে মনে রাখবো হান্টিং দ্য ভূত, এখান থেকে মনে রাখবো হান্টিং দা ভূত, হান্টিং দা ভূত। ওকে, তাহলে হান্টিং কথাটা থেকে আমরা মনে রাখতে পারি থমাস হান্ট মর্গান, আর ভূত থেকে মনে রাখতে পারি ভুট্টা। থমাস হান্ট মর্গান কি করছিলেন, এই সাহেব ভুট্টা উদ্ভিদের প্রথম ক্রসিং ওভার লক্ষ্য করেছিলেন। কেমন? ওকে ফাইন। তাহলে যদি আমরা একটু ক্রসিং ওভারে যদি একটা যে পিকচার গুলো যদি দেখার চেষ্টা করি, দেখো এখানে হচ্ছে আমার বাম পাশের ছবিগুলোতে খুব সুন্দরভাবে একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যে প্রথমে আমাদের কয়টা ধাপ ছিল ভাই? আমাদের ধাপ ছিল 5টা। অর্থাৎ প্রথমে জাস্ট ছিল আমাদের কি ছিল, প্রথমে ছিল হচ্ছে ল্যাপটোটিন, অর্থাৎ আমাদের যে প্রথমে আমাদের ল্যাপটোটিন ছিল। হ্যাঁ, ল্যাপটোটিন অবস্থায় কি হয়েছিল ভাই? ল্যাপটোটিন অবস্থায় দুইটা সুতা, অর্থাৎ দুইটা ক্রোমাটিন জালিকাগুলো যে ক্রোমোজোমে তৈরি হওয়া শুরু করেছিল, পাশাপাশি অবস্থান করা শুরু করেছিল। ক্রোমাটিন জালিকা হিসেবে তারা, ক্রোমাটিন জালিকা থেকে তারা ক্রোমোজোমের দিকে উন্নীত হওয়া শুরু করেছিল। পরবর্তীতে যারা তারা ল্যাপটোটিনের পর যখন জাইগোটিনে গেল, তখন দেখো হোমোলোগাস ক্রোমোজোম পরস্পরের কাছাকাছি চলে আসলো। কাছাকাছি চলে আসে, তাদের মাঝখানে কি হলো? একটা সিনাপসিস, একটা আকর্ষণ তৈরি হলো, একটা বন্ধন সৃষ্টি হলো, যেটাকে আমরা বলেছিলাম বায়োভ্যালেন্ট। পরবর্তীতে বায়োভ্যালেন্টের এখানে কি হলো? এক্স আকৃতির অংশ দেখা গেল। এই যে এক্স আকৃতির অংশ দেখা গেল, সেটাকে বলছিলাম ভাই কায়াজমা। পরে দেখো এই এক্স এক্স আকৃতির অংশের যে একটা বাহু আরেকটা বাহুর সাথে কি করছে ভাই? তাদের অংশের বিনিময় করেছে। দেখো বেগুনি কালার অংশটা আসছে হচ্ছে নীলের এখানে, নীল গেছে বেগুনির এখানে, অর্থাৎ তারা পরস্পর অংশ বিনিময় করেছে, তখনই হয়ে গেছে সেটা ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভার কোন উপধাপে হলো? হলো হচ্ছে প্যাকাইটিন উপধাপে। এটা বোঝার জন্য তুমি ডান পাশে ফিগারটাও দেখতে পারো। এক্ষেত্রেও দেখো এই যে ক্রোমোজোমের বাহুগুলা, এই যে ক্রোমোজোমের বাহু এখানে ভেঙে গিয়ে আলটিমেটলি দুইটা সেপারেট জায়গায় তারা পরস্পর স্থান বিনিময় করে নিয়েছে। ওকে, বুঝতে পারছি? তাহলে এটা ছিল আমাদের ক্রসিং ওভার। তাহলে যদি ক্রসিং ওভারের আমরা একটু শর্ট মেকানিজম যদি একটু বলার চেষ্টা করি, যে কৌশলটা বলার চেষ্টা করি, যে কোন কৌশলে ক্রসিং ওভারটা হয়, যে কৌশলটা আমাদের পরীক্ষায় জানতে চায়, সেটা যদি একটু বলার চেষ্টা করি, তো কি হবে প্রথমে ভাই? প্রথমে হচ্ছে যে যে প্রথমে যে আমাদের জাইগোটিন যে ধাপ রয়েছে, হ্যাঁ, সে জাইগোটিন উপপর্যায়ে কি হবে? জাইগোটিন উপপর্যায়ে দেখো, প্রথমে বলেছি যে জাইগোটিন উপপর্যায়ে, জাইগোটিন উপপর্যায়ে, জাইগোটিন উপপর্যায়ে ক্রোমোজোমের মাঝে কি হবে ভাই? জাইগোটিন উপপর্যায়ে সিনাপসিস হবে। ওকে, সিনাপসিস হবে। জাইগোটিন উপপর্যায়ে সিনাপসিস হবে, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে আকর্ষণ সৃষ্টি হবে ও বায়োভ্যালেন্ট সৃষ্টি হবে। সিনাপসিস হবে ও দুইটা ক্রোমোজোম আকর্ষিত ফিল করবে, এবং কি হবে তাদের মাঝে বলতো? বায়োভ্যালেন্ট সৃষ্টি হবে। তাহলে প্রথমে কি হবে? সিনাপসিস হবে এবং বায়োভ্যালেন্ট সৃষ্টি হবে। কেমন? বাইভ্যালেন্ট সৃষ্টি হবে। যখন বাইভ্যালেন্ট সৃষ্টি হইলো, তখন কি হইলো ভাই? বাইভ্যালেন্ট সৃষ্টি হবে। আচ্ছা, যখন বাইভ্যালেন্ট হইলো, তারপর যদি একটু দেখার চেষ্টা করি, দেখো এই যে বাইভ্যালেন্ট হইলো, অর্থাৎ দুইটা ক্রোমোজোম কাছাকাছি আসলো, কাছাকাছি আসার পর কি হইলো? এখানে কি আছে ভাই? এখানে এই যে দেখো দুইটা ক্রোমোজোম কাছাকাছি অবস্থায় আসছে। আমরা যদি এই চিত্রটা একটু যদি চিন্তা করি, দুইটা ক্রোমোজোম কাছাকাছি অবস্থায় আসছে, তাহলে এটা ছিল একটা ক্রোমাটিড, এটা ছিল একটা ক্রোমাটিড, এটা ছিল একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। তাহলে টোটাল কয়টা ক্রোমাটিড সৃষ্টি হলো ভাই? টোটাল 4টা ক্রোমাটিড সৃষ্টি হলো। তাহলে জাইগোটিন উপপর্যায়ে সিনাপসিস হবে, বাইভ্যালেন্ট সৃষ্টি হবে। এই অবস্থায় কি পাবো? এই অবস্থায় প্রতিটি ক্রোমোজোম, প্রতিটি ক্রোমোজোম প্রতিটি ক্রোমোজোম, প্রতিটি ক্রোমোজোম কি করবে? প্রতিটি ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিড সৃষ্টি করবে। তাহলে প্রতিটা ক্রোমোজোম যখন দুটি করে ক্রোমাটিড সৃষ্টি করবে, এখন আমাকে বলো এই যে দুটি করে ক্রোমাটিড সৃষ্টি করলো, তাহলে দুইটা ক্রোমোজোম যেহেতু একটা সিনাস গঠন করে, একটা বাইভ্যালেন্ট দুইটা ক্রোমোজোম থাকে, তাহলে প্রতিটি ক্রোমোজোম দুইটি করে ক্রোমাটিড সৃষ্টি করলে টোটাল একটা বাইভ্যালেন্টে কয়টা ক্রোমাটিড পাবো? তার প্রতিটি ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিড সৃষ্টি করবে, তাহলে আমরা কি পাবো? একটি বাইভ্যালেন্টে 4টি ক্রোমাটিড পাবো। তাহলে একটি বাইভ্যালেন্টে আমরা এই ক্ষেত্রে 4টি ক্রোমাটিড পাবো। কেমন? একটি বাইভ্যালেন্টে কয়টা ক্রোমাটিড পাওয়া যাবে? 4টি ক্রোমাটিড পাওয়া যাবে। একটি বাইভ্যালেন্টে আমরা 4টি ক্রোমাটিড পাওয়া যাবে। এখন আমাকে বলো, এই যে একটি বাইভ্যালেন্টে 4টা ক্রোমাটিড পাওয়ার যে অবস্থা, ক্রোমাটিড পাওয়া যাবে,
বা সৃষ্টি হবে। একটি বাইভ্যালেন্টে 4টি ক্রোমাটিড সৃষ্টি হবে। তাহলে যখন একটা বাইভ্যালেন্ট 4টা ক্রোমাটিড সৃষ্টি হবে, তখন সেই টার্মটাকে আমরা কি নাম দেব? সেটাকে আমরা নাম দেব হচ্ছে কি? সেটাকে নাম দেব হচ্ছে টেট্রাড। সেটাকে নাম দেব হচ্ছে টেট্রাড। ওকে, সেটাকে বলবো টেট্রাড। বুঝতে পারছি টেট্রাড কেন বলবো? কারণ একটা বাইভ্যালেন্টে যখন দুইটা ক্রোমোজোম থাকবে, প্রত্যেকটা ক্রোমোজোমে দুইটা করে ক্রোমাটিড হবে, তাহলে আলটিমেটলি দুইটা ক্রোমোজোম থেকে কয়টা ক্রোমাটিড হলো ভাই? দুইটা ক্রোমোজোম থেকে হচ্ছে জাস্ট এ মিনিট, দুইটা ক্রোমোজোম থেকে 4টা ক্রোমাটিড হইলো। হ্যাঁ, দুইটা ক্রোমোজোম থেকে 4টা ক্রোমাটিড হইলো। ওকে, যদি আমরা স্লাইডে আবার ফিরে যাই। আচ্ছা, ওকে, তাহলে আমাদের ক্রোমোজোমের টোটাল ক্রোমাটিড হলো 4টা। জাস্ট এ মিনিট, স্লাইডটা জুম আউট হয়ে গেছে। ওকে, তো দুইটা ক্রোমাটিড টোটাল আমাদের 4টা ক্রোমোজোম হইলো। আচ্ছা, 4টা ক্রোমোজোম হইছে এ পর্যন্ত, ঠিক আছে। তারপরে কি কাহিনী হবে? ফাইন, জাস্ট এ মিনিট। ওকে, একটু টেকনিক্যাল সমস্যার জন্য সরি। যাই হোক, দেখো, দুইটা ক্রোমাটিডে টোটাল 4টা ক্রোমাটিড, একটি ভাইভ্যালেন্ট টোটাল 4টা ক্রোমাটিড সৃষ্টি হলো, যেটাকে আমরা বললাম ভাই টেট্রাড। যেটাকে আমরা বলছি টেট্রাড। হ্যাঁ, একটু জুম আউট আর জুম ইন জনিত সমস্যা হচ্ছে, জাস্ট এ মিনিট। ওকে, তাহলে আমরা বললাম এক্ষেত্রে টেট্রাড সৃষ্টি হবে। তারপরে কি কাহিনী হবে ভাই? এই যে টেট্রাড সৃষ্টি হলো, হ্যাঁ, টেট্রাড সৃষ্টি হলো, তারপরে কি হবে? এই টেট্রাডের মধ্যে আরেকটা বিষয় লুকিয়ে রয়েছে। এই টেট্রাডের মধ্যে আমরা বললাম যে এইটা একটা ক্রোমাটিড। দেখো, আমরা যদি একটু সবুজ কালি দিয়ে চিহ্নিত করি, যে এই যে এইটা একটা ক্রোমাটিড, হ্যাঁ, এটা একটা ক্রোমাটিড, এইটা একটা ক্রোমাটিড, এইটা একটা ক্রোমাটিড, এইটা একটা ক্রোমাটিড, এবং তারা পাশাপাশি অবস্থান করার ফলে 4টা ক্রোমাটিড মিলে টেট্রাড গঠন করলো। এখন একটা ক্রোমোজোমের কয়টা করে ক্রোমাটিড থাকবে ভাই? একটা ক্রোমোজোমের 2টা করে ক্রোমাটিড থাকবে। এই যে একটা ক্রোমোজোমের 2টা করে ক্রোমাটিড থাকে, এই 2টা করে ক্রোমাটিডকে আমরা কি বলবো? এই 2টা ক্রোমাটিডকে বলবো হচ্ছে সিস্টার ক্রোমাটিড। এই 2টা ক্রোমাটিডকে বলবো হচ্ছে সিস্টার ক্রোমাটিড। ওকে, সিস্টার ক্রোমাটিড। তাহলে এই যে সবুজ বর্ণের যে দেখো, এই যে নীল যে পার্ট দুটো, এই যে একটা ক্রোমাটিড, এই যে একটা ক্রোমাটিড, এই দুটো আবার পরস্পরের সিস্টার ক্রোমাটিড। আবার এই একটা ক্রোমাটিডের সাথে যখন আমরা পার্শ্ববর্তী লাল ক্রোমোজোমের একটা ক্রোমাটিডকে নিয়ে চিন্তা করব, এই দুটোকে বলবো হচ্ছে আমরা নন সিস্টার ক্রোমাটিড। এই দুটোকে বলবো নন সিস্টার ক্রোমাটিড। কেমন? নন সিস্টার ক্রোমাটিড। তাহলে একটি বাইভ্যালেন্টে 4টি ক্রোমাটিড সৃষ্টি হবে, যেটা বলবো টেট্রাড। 4টি ক্রোমাটিড সৃষ্টি হওয়ার পরে তারা যেহেতু কাছাকাছি আসছে, দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি হবে? জোড়া লাগবে। তাহলে আমরা এখানে বলবো যে দুইটি নন সিস্টার ক্রোমাটিডের মাঝে, দুটি নন সিস্টার ক্রোমাটিডের মাঝে, নন সিস্টার কেন নন সিস্টার? বললাম যে পাশাপাশি দুইটা ক্রোমোজোমের ক্রোমাটিড, আলাদা ক্রোমোজোমের ক্রোমাটিড, দ্যাটস আমরা এটাকে বলতেছি নন সিস্টার। তার দুটি নন সিস্টার ক্রোমাটিডের মাঝে, দুটি নন সিস্টার ক্রোমাটিডের মাঝে কি সৃষ্টি হবে ভাই? দুটি নন সিস্টার ক্রোমাটিডের মাঝে আকর্ষণ সৃষ্টি হবে। আকর্ষণ সৃষ্টি হবে। এই আকর্ষণ সৃষ্টি হওয়ার ফলে কি হবে? এই আকর্ষণ সৃষ্টি হওয়ার ফলে দেখবা যে এক্স আকৃতির অংশের সৃষ্টি হবে। কেমন? আকর্ষণ সৃষ্টি হওয়ার ফলে কি হবে? এক্স আকৃতির অংশের সৃষ্টি হবে। এখন এই এক্স আকৃতির যে অংশ সৃষ্টি হবে, সেটাকে আমরা কি বলবো? এক্স আকৃতির অংশটাকে বলবো কায়াজমা। ওকে, এক্স আকৃতির অংশ সৃষ্টি হবে, যেটাকে বলা হচ্ছে কি কায়াজমা সৃষ্টি হবে। কেন কায়াজমা বলি এটাকে বলো তো? কারণ এই যে এক্স, হ্যাঁ, এই যে এক্সটা কেমন বলতো? এক্স হচ্ছে কেমন? এক্স হচ্ছে গ্রিক কাইয়ের মতো দেখতে। হ্যাঁ, এক্স অক্ষরটা হচ্ছে কিসের মতো দেখতে? এটা হচ্ছে গ্রিক একটা ওয়ার্ড রয়েছে কাই। গ্রিক এক্স কে বলা হয় কাই। কাই, ওকে। তাহলে এই কায়ের মতো দেখতে, সেজন্য আমরা এক্স অংশ বলছি আমরা কায়াজমা সৃষ্টি হবে। তারপরে যেখানে কায়াজমা সৃষ্টি হলো, সে কায়াজমার এলাকায় কি হবে? কায়াজমা এলাকায় যে দুটো নন সিস্টার ক্রোমাটিড থাকবে, সে কায়াজমা অঞ্চলে, দেখো, কায়াজমা অঞ্চলে, কায়াজমা অঞ্চলের নন সিস্টার ক্রোমাটিডে, কায়াজমা অঞ্চলের দুটি নন সিস্টার ক্রোমাটিডে, দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি কাহিনী ঘটবে ভাই? সিস্টার ক্রোমাটিড, কায়াজমা অঞ্চলে দুটি নন সিস্টার ক্রোমাটিড কি করবে? দুইটা এনজাইম, একটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াসের প্রভাবে, এন্ডোনিউক্লিয়াস নামক এনজাইমের প্রভাবে
এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের প্রভাবে প্রভাবে একই স্থানে ভেঙে যাবে, একই স্থানে ভেঙে যাবে, একই স্থানে ভেঙে যাবে। আমি যখন রিভিউ করব তখন তোমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের প্রভাবে এই দুটো নন সিস্টার ক্রোমাটিড একই স্থানে ভেঙে যাবে। কেমন? যদি আমরা একটু ফিগারটা দেখি, দেখো ফিগারে রয়েছে এই যে দুটো ক্রোমাটিড, এই যে এখানে এন্ডোনিউক্লিয়াস নামক একটা এনজাইম কাজ করবে। কাজ করে কি করবে? এই দুটো পার্টকে ভেঙে দিবে সে। ভেঙে দিয়ে কি করবে? তাদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে যাবে। কেমন? অর্থাৎ লাল চলে যাবে নীলের জায়গায়, নীল চলে যাবে লালের জায়গায়। তাহলে এন্ডোনিউক্লিয়াস এনজাইমের প্রভাবে তারা একই স্থানে ভেঙে যাবে এবং ভাঙা অংশ দ্বয় পরস্পর স্থান বিনিময়ের মাধ্যমে, ভাঙা অংশ দ্বয় কি করবে? পরস্পর স্থান বিনিময় করবে, পরস্পর স্থান বিনিময় করবে। ও কি কাহিনী ঘটবে ভাই? ও আরেকটা এনজাইম আসবে, সেটাকে আমরা বলবো লাইগেজ এনজাইম। ও লাইগেজ এনজাইমের প্রভাবে জোড়া লাগবে, তাহলে আলটিমেটলি কি হয়ে গেল ভাই? তাহলে আলটিমেটলি তুমি দেখো এই যে এন্ডোনিউক্লিয়াসের প্রভাবে একই স্থানে ভেঙে গেল, লাইগেজের প্রভাবে জোড়া লাগলো এবং মাঝখানে একটা ইন্টারচেঞ্জ হয়ে গেল। তাহলে আলটিমেটলি লালের অংশ চলে যাবে এই যে নীলের কাছে এবং নীলের অংশ চলে যাবে এই লালের কাছে। বুঝতে পারছি? নীলের অংশ চলে গেল লালের কাছে, লালের অংশ চলে গেল নীলের কাছে। পারস্পরিক কিসের বিনিময় হলো? পারস্পরিক স্থান বিনিময় করলো তারা। স্থান বিনিময় করার পর এটাকে অ্যাড করতে সাহায্য করলো কে? লাইগেজ এনজাইম। এই যে কাহিনীটা হইলো, এই যে স্থান বিনিময় করলো, এই স্থান বিনিময়ের প্রসেসটাকে বলবো বা এই জিনিসটাই হচ্ছে আমাদের ক্রসিং ওভার। এই জিনিসটাই হচ্ছে কি ভাই? ক্রসিং ওভার। অর্থাৎ তারা ক্রস করে ওভারল্যাপ করলো, তারা ক্রস করে গেল। ওকে, তার নীল চিহ্নিত যে আমাদের ক্রোমোজোম রয়েছে তার একটা পার্ট সে লাল চিহ্নিত ক্রোমোজোমকে দিয়ে দিল, আবার একটা লাল ক্রোমোজোমের পার্টকে একটা নীল চিহ্নিত ক্রোমোজোমে চলে গেল। এটাই হলো তাহলে ক্রসিং ওভার। যদি ক্রসিং ওভারটা আমি আরেকটু আলোচনা করে দিই, যে মায়োসিস কোষবিভাজনে মায়োসিস একের প্যাকেটিন উপপর্যায়ে এক জোড়া সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোমের মাঝে জোড় সৃষ্টি হওয়াকে বা হোমোলোগাস ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মাঝে পারস্পরিক স্থান বিনিময়কে বলবো ক্রসিং ওভার। কে আবিষ্কার করছেন? থমাস হান্ট মর্গার। কোন উদ্ভিদে? ভুট্টা উদ্ভিদে। বইটার নাম কি? জিয়ামাইস। ওকে, তাহলে ক্রসিং ওভার লক্ষ্য করেন থমাস হান্ট মর্গান। মনে রাখার জন্য একটা নেমোনিক দিয়েছি, হান্টিং দা ভূত। কেমন? হান্টিং দা ভূত দিয়ে মনে রাখতে পারো, হান্টিং দা ভূত দিয়ে মনে রাখতে পারো। ওকে, যাই হোক কিছু একটা আগাইছি। ওকে, তার পরবর্তী তাহলে স্টেপস গুলো কি হবে, কৌশলগুলো কি হবে? ফার্স্ট অফ অল, ফার্স্ট স্টেপ হবে কি, যে জাইগোটিন উপপর্যায়ে সিনাপসিস হবে, অর্থাৎ সেখানে বায়োভ্যালেন্ট সৃষ্টি হবে। এক নম্বর স্টেপটা হবে কোথায়? জাইগোটিন উপপর্যায়ে, সেখানে সিনাপসিস হবে, দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে বন্ধন সৃষ্টি হবে, আকর্ষণ সৃষ্টি হবে, বায়োভ্যালেন্ট সৃষ্টি হবে। তারপরে দুটি ক্রোমোজোমের দুইটা করে ক্রোমাটিডে বিভক্ত হবে অনুদৈর্ঘ্য বরাবর। তারপরে কি হবে? একটি বাইভ্যালেন্টে, তাহলে যেহেতু একটা ক্রোমোজোমে টোটাল দুইটা ক্রোমাটিড হইতেছে, একটি বাইভ্যালেন্টে টোটাল চারটা দুইটা ক্রোমোজোম থাকে, প্রত্যেকটা ক্রোমোজোম থেকে দুইটা করে ক্রোমাটিড হইলে একটা বাইভ্যালেন্ট টোটাল চারটা ক্রোমাটিড সৃষ্টি হবে, যেটাকে আমরা বলবো টেট্রাড। এই টেট্রাডের মধ্যে আবার থাকবে হচ্ছে কি থাকবে? সিস্টার ক্রোমাটিড থাকবে, নন সিস্টার ক্রোমাটিড থাকবে। যেটা নন সিস্টার মিন দুইটা ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের যে দুইটা ক্রোমাটিড কাছাকাছি আসছিল তাদের মধ্যে আকর্ষণ সৃষ্টি হবে, আকর্ষণ সৃষ্টি হয়ে এক্স আকৃতির একটা অংশ সৃষ্টি হবে, যেটা গ্রিক কায় অক্ষরের মতো বিধায় আমরা এটাকে বলবো কায়াজমা সৃষ্টি হবে। কায়াজমা অঞ্চলে পরবর্তীতে দুইটা নন সিস্টার ক্রোমাটিড এর মধ্যে দেখো এই যে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মাঝে একটা এনজাইম চলে আসবে। কি এনজাইম আসবে? হচ্ছে এন্ডোনিউক্লিয়াস এনজাইম। এন্ডোনিউক্লিয়াস এনজাইম বেচারা এসে কি করবে? এন্ডোনিউক্লিয়াস এনজাইম এসে তার কাজ হচ্ছে ভেঙে চুরে খান খান করে দেওয়া, তাহলে সে ভেঙে দিবে। এন্ডোনিউক্লিয়াস এনজাইমটা এসে ওই একই স্থানে কায়াজমা অংশে এসে ভেঙে দিবে। তারপর ভাঙা অংশ দিয়ে পরস্পর স্থান বিনিময় করবে, আর বেচারা লাইগেজ এনজাইম সে এসে এই ভাঙা অংশকে জোড়া লাগিয়ে দিবে। আলটিমেটলি কি হলো? এন্ডোনিউক্লিয়াস ভাঙলো, স্থান বিনিময় করলো, লাইগেজ এনজাইম জোড়া লাগিয়ে দিল। তাহলে কি হলো? বিনিময় হয়ে গেল, সে দিল কিছু, সে দিল কিছু, হয়ে গেল ক্রসিং ওভার। বুঝতে পারছি ক্রসিং ওভার কি, কৌশলটা কি? আশা করছি ক্রসিং ওভারের কৌশল নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকার কথা নয়। ওকে, বুঝতে পারছি? আচ্ছা ফাইন।
তাহলে ক্রসিং ওভার যদি বুঝি, তাহলে এখন আমাদের একটা জিনিস জানতে হবে, এই যে ক্রসিং ওভার করলাম, যে ভাই আপনি ক্রসিং ওভার করলেন, এর ইম্পর্টেন্সটা বলেন, ক্রসিং ওভার ইম্পর্টেন্সটা বলেন, কেন ক্রসিং ওভার করলাম। তাহলে যদি আমি একটা স্লাইড নেওয়ার চেষ্টা করি যে ক্রসিং ওভারের ইম্পর্টেন্সটা কি, দেখো তাহলে হচ্ছে এখন আমরা পড়বো ক্রসিং ওভারের ইম্পর্টেন্স বা ক্রসিং ওভারের গুরুত্ব। ওকে, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট যে ক্রসিং ওভার কেন হচ্ছে বা কেন আমাদের স্পেশালি এটা পড়তে হচ্ছে। তাহলে ক্রসিং ওভারের গুরুত্ব, তাহলে ক্রসিং ওভারের গুরুত্ব, যদি গুরুত্ব আমরা একটু পড়ার চেষ্টা করি, তাহলে প্রথম পার্টটা কি হবে বলতো, প্রথম লাইনটা আমরা কি লিখতে পারবো ক্রসিং ওভারের গুরুত্বের মধ্যে, আমরা লিখতে পারবো যেহেতু এখানে ক্রসিং ওভার হচ্ছে, তাহলে তার মানে কি হচ্ছে, পারস্পরিক অংশের বিনিময় হচ্ছে দুটো ক্রোমোজোমের মাধ্যমে। তাহলে দুটো ক্রোমোজোমের মধ্যে অংশের বিনিময়, দ্যাট মিন্স সেখানে ডিএনএ এর বিনিময় বা ডিএনএ এর মধ্যে একটা রিকম্বিনেশন আসতেছে, তাহলে আলটিমেটলি হচ্ছে ডিএনএ এর ভিতরে থাকবে জিন, তাহলে জিনের নতুন বিন্যাস হচ্ছে। তাহলে ক্রসিং ওভারের মাধ্যমে কি হচ্ছে, জিনের নতুন বিন্যাস পাচ্ছি আমরা, কেমন জিনের নতুন বিন্যাস তৈরি হচ্ছে। ওকে, বা জিনের বিন্যাস তৈরি হচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা, পরে কি হইতে পারে বলতো, যখন একটা জিনের ভিতরে একটা জীবের জিনের ভিতরে বিন্যাস হবে, তখন তার তার কনসিকুয়েন্স কি হবে, তার কনসিকুয়েন্স হচ্ছে তার হচ্ছে যে জিনগত বৈশিষ্ট্যের পরিবর্তন হবে, কেমন, তাহলে জিনগত বৈশিষ্ট্যে ভিন্নতা পাওয়া যাবে, জিনগত বৈশিষ্ট্যে ভিন্নতা পাবো, বৈশিষ্ট্যে ভিন্নতা পাবো, অর্থাৎ আলটিমেটলি কি তৈরি হবে বলতো, ভিন্নতা থাকবে, সেখান থেকে জিনগত প্রকরণ তৈরি হবে। ওকে, সেখান থেকে কি হবে ভাই, জিনগত প্রকরণ তৈরি হবে। দ্যাট মিন্স তুমি দেখো, তোমার কথা চিন্তা করো, তুমি এবং তোমার ভাইয়ের কথা চিন্তা করো, তোমরা পরস্পর কেমন, মানুষ 46টা ক্রোমোজোম যুক্ত হলেও তোমরা কিন্তু একজন একজনের চেয়ে আলাদা, কেন, কারণ তোমাদের মধ্যে জিনগত এই প্রকরণটা রয়েছে। ওকে, প্রকরণটা রয়েছে, আর এই জিনগত প্রকরণ সৃষ্টিতে হেল্প করেছে কে, হেল্প করেছে এই ক্রসিং ওভার, কারণ এই ক্রসিং ওভারের মাধ্যমেই জিনগুলো কি করতে পারে, পরস্পর যে মিশ্রণের সুযোগ পায়, আর এর ফলে আলটিমেটলি কি হবে বলতো, তোমাদের বৈশিষ্ট্যের ভিন্নতা দেখা যাবে। তাহলে জিনগত প্রকরণ সৃষ্টি হবে, তাহলে জিনগত প্রকরণ সৃষ্টি হবে এবং তোমাদের মাঝে কি হবে, বৈশিষ্ট্যের ভিন্নতা দেখা যাবে, একজনের বৈশিষ্ট্য আরেকজনের থেকে আলাদা হবে। ওকে, বৈশিষ্ট্যতে ভিন্নতা আসবে, তারপরে কি হবে আলটিমেটলি বলতো, বৈশিষ্ট্যতে ভিন্নতা আসবে। আর যখন এই বৈশিষ্ট্যের ভিন্নতা আসা বা এই যে জিনগত ভিন্নতা আসার যখন খুব হিউজ লেভেলে হবে, অর্থাৎ খুব বেশি পরিমাণে হবে, তখন আলটিমেটলি বিবর্তন হবে। ওকে, তখন আলটিমেটলি প্রাণী কি হবে, বিবর্তন হবে, বুঝতে পারছি। আচ্ছা, পরবর্তীতে কি হইতে পারে বলতো, বিবর্তন হওয়ার ফলে পরবর্তীতে কি হইতে পারে, যে হইতে পারে উন্নত প্রকরণ সৃষ্টি হতে পারে, কেমন, বা অনুন্নত প্রকরণও সৃষ্টি হইতে পারে। বিবর্তন আমরা জানি দুই ধরনের, একটা পশ্চাৎগামী বিবর্তন, আর একটা হচ্ছে অগ্রগামী বিবর্তন। ওকে, তাহলে বিবর্তন হলে যদি কি হয়, তাহলে বিবর্তনের ফলে কি হবে, যে উন্নত বৈশিষ্ট্য অর্জন করতে পারে, উন্নত বৈশিষ্ট্য অর্জন করতে পারবে, কেমন, বিবর্তনের মাধ্যমে আলটিমেটলি উন্নত বৈশিষ্ট্য অর্জন করতে পারবে, অর্জন করতে পারবে, অর্জন করবে। ওকে, তাহলে এই যে এগুলো সব হচ্ছে কিসের মাধ্যমে, বাই ক্রসিং ওভারের মাধ্যমে। তারপরে কি হবে, তারপর হচ্ছে ক্রোমোজোমের ম্যাপ তৈরিতে ক্রসিং ওভারটা হেল্প করতে পারে। তারপরে কিসে হেল্প করতে পারে, যে আমাদের যে জেনেটিক ম্যাপ তৈরিতে, আমরা বলতে পারি যে জেনেটিক ম্যাপ তৈরিতে এই ক্রসিং ওভারটা হেল্প করবে, জেনেটিক ম্যাপ তৈরিতে হেল্প করবে, জেনেটিক ম্যাপ তৈরিতে হেল্প করবে। ওকে, ওই যে আমরা জিন সিকোয়েন্স বলি না একটা প্রাণীর, সেই জিন সিকোয়েন্সটাকে কাউন্ট করার ক্ষেত্রে ক্রসিং ওভারটা হেল্প করে। ওকে, তৈরিতে হেল্প করবে, বুঝতে পারছি। আচ্ছা, তো এই ছিল আমাদের ক্রসিং ওভারের গুরুত্ব। তারপর যদি আমরা আরেকটা টপিকে যাওয়ার চেষ্টা করি, যে ক্রসিং ওভারের পরে আমাদের সর্বশেষ টপিক, সেটা হচ্ছে এই যে আমরা এত কিছু পড়লাম, এই যে মায়োসিস পড়লাম, হ্যাঁ, এই যে মায়োসিস পড়লাম, এত কিছু পড়লাম, এখন আমাকে বলো যে জীবনের ধারাবাহিকতা রক্ষায় এই মিওসিস কোষ বিভাজন কিভাবে অবদান রাখে। তোমাদের খ নাম্বারের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, খ নাম্বারে আসতে পারে কিংবা ঘ নাম্বারে আসতে পারে। খ নাম্বারে আসলে শর্ট করে লিখবে, ঘ নাম্বারে আসলে ব্রডলি লিখবে, কেমন। তাহলে এই যে ঘ নাম্বারের ক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি যে জীবনের ধারাবাহিকতা রক্ষায় কিভাবে এই মিওসিসটা ভূমিকা রাখতে পারে। দেখো, প্রথমে আমি তোমাকে বলি যে মিওসিসটা কোথায় হয়েছিল বলতো, আমাদের আগেই বলে নি যে মিওসিস হয়েছিল কোথায় ভাই, মিওসিস হয়েছিল আমাদের জনন মাতৃকোষ থেকে। মিওসিস হয়েছিল আমাদের জনন মাতৃকোষ হতে, জনন মাতৃকোষ হতে কি সৃষ্টিতে, জনন মাতৃকোষ হতে গ্যামেট সৃষ্টির সময়। ওকে, গ্যামেট সৃষ্টির সময়। তাহলে এই জনন মাতৃকোষ থেকে যখন গ্যামেট সৃষ্টি করেছি আমরা, তো গ্যামেট সৃষ্টি হয়েছে, তখনই সেখানে হয়েছে মিওসিস। জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ছিল 2n, গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা ছিল n।
কেমন? আর জনন মাতৃকোষের ক্রোমোজোম টোয়াইস এন, গ্যামিটে এন। তাহলে গ্যামিটে ক্রোমোজোম কেন এন হতে হলো, এই ব্যাপারটা একটু বোঝাটা জরুরি। দেখো ভাই, তোমার যদি গ্যামিটে ক্রোমোজোম এন না থাকতো, ধরলাম গ্যামিটে ক্রোমোজোম এন নয়, তাহলে গ্যামিটে ক্রোমোজোম কেমন থাকতো? তাহলে শুক্রাণুতে ক্রোমোজোম থাকতো হচ্ছে, যদি আম, তোমার গ্যামিটে ক্রোমোজোম যদি ক্রোমোজোম সংখ্যা যদি হ্রাস না পেতো, আমি যদি প্রথমে লিখে দিচ্ছি একটা কন্ডিশন, যে ক্রোমোজোম সংখ্যা যদি হ্রাস না পেতো তাহলে কি হতো? ক্রোমোজোম সংখ্যা হ্রাস না পেলে কি হতো? ক্রোমোজোম সংখ্যা হ্রাস না পেলে, ক্রোমোজোম সংখ্যা হ্রাস না পেলে কি হতো? কি হতো? হ্যাঁ, ক্রোমোজোম সংখ্যা হ্রাস না পেলে কি হতো বলতো? ধরো তোমার যে শুক্রাণু রয়েছে, আরেকজন বা যে শুক্রাণু রয়েছে এবং যে ডিম্বাণু রয়েছে, সেগুলো ক্রোমোজোম যদি প্রত্যেকটা হ্রাস না পেয়ে যদি টোয়াইস এন করে থাকতো, তাহলে আলটিমেটলি কি হতো ভাই? আলটিমেটলি যখন জাইগোট তৈরি হইতো, যখন জাইগোট হইতো, হ্যাঁ, যখন জাইগোট হইতো, তখন কি হয়ে যেত বলতো? টোয়াইস এন মিলে হয়ে যেত 4n। কেমন? জায়গাটা যখন 4n হইতো, তাহলে দেহকোষে কি হইতো ভাই? তাহলে দেহকোষে আবার ক্রোমোজোম সংখ্যা হয়ে যেত হচ্ছে 4n। আবার আমরা কি জানি ভাই, এই দেহকোষ থেকে আলটিমেটলি কি তৈরি হয়? জনন মাতৃকোষ তৈরি হয়, তাই না? দেহকোষ থেকে তৈরি হয় জনন মাতৃকোষ। তাহলে জনন মাতৃকোষের ক্রোমোজোম হয়ে যেত আবার কি ভাই? হয়ে যেত আবার কি এন? আবার হয়ে যেত হচ্ছে 4n। তাহলে জনন মাতৃকোষের ক্রোমোজোম 4n হলে, সেখান থেকে যখন আবার জনন কোষ তৈরি হইতো, সেখান থেকে যখন আবার জনন কোষ তৈরি হইতো, সেক্ষেত্রে আবার যদি ক্রোমোজোম সংখ্যা হ্রাস না ঘটতো, তাহলে সেক্ষেত্রে হয়ে যেত 4n। তারপরে আলটিমেটলি কি হইতো? তাহলে আলটিমেটলি আবার হচ্ছে শুক্রাণু, আবার হচ্ছে ডিম্বাণু মিলন ঘটতো। হ্যাঁ, তাহলে এখানে কি কাহিনীটা ঘটতো? এখানে হচ্ছে খুব ভয়ঙ্কর একটা কাহিনী ঘটে যেত। দেখো ভাই, শুক্রাণুর ক্ষেত্রে আবার তাহলে আমরা 4nই পাইতাম, ডিম্বাণুর ক্ষেত্রে 4nই পাইতাম। আলটিমেটলি যে দ্বিতীয় জেনারেশনের যে জাইগোট, হ্যাঁ, দ্বিতীয় প্রজন্মের যে জাইগোট, সেখানে দেখো কি হয়ে যেত? 4n প্লাস 4n 8n হয়ে যেত, 8n হয়ে যেত। তার মানে ভাই কি হচ্ছে? তোমার দেহকোষের ক্রোমোজোম ছিল টোয়াইস এন, হ্যাঁ, সেখান থেকে যদি ক্রোমোজোম সংখ্যা হ্রাস না ঘটতো, অর্থাৎ যদি টোয়াইস এন করে আমাদের শুক্রাণুতে যাইতো, যদি টোয়াইস এন করে ডিম্বাণুতে যাইতো, তাহলে জাইগোট হয়ে যেত 4n, দেহকোষ 4n, জনন মাতৃকোষ 4n, সেক্ষেত্রে জনন কোষ 4n হয়ে আলটিমেটলি দ্বিতীয় জেনারেশনের বা দ্বিতীয় বংশধরের, আমরা বলবো এক্ষেত্রে দ্বিতীয় বংশধর, দ্বিতীয় বংশধরের ক্ষেত্রে কি হয়ে যেত বলতো? ক্রোমোজোম সংখ্যা 8n, অর্থাৎ 4 গুণ হয়ে যেত। ওকে, তারপর তৃতীয় বংশধরের ক্রোমোজোম সংখ্যা কত হইতো? 8n থেকে হয়ে যেত হচ্ছে 16n, হয়তো বা বুঝতে পারতেছো? হ্যাঁ, 16n। পরবর্তী তে কি হয়ে যেত বলতো? 16n থেকে আলটিমেটলি হয়ে যেত হচ্ছে 32n। এইভাবে এইভাবে ক্রোমোজোম সংখ্যার বৃদ্ধি ঘটতে থাকতো। 32n থেকে 64n, সেখান থেকে 128n, এইভাবে প্রত্যেকটা প্রত্যেকটা আমরা বলতে পারি যে বংশ পরম্পরায় ক্রোমোজোম সংখ্যা এইভাবে জাস্ট দ্বিগুণ হইতে থাকতো। আলটিমেটলি দেখা যেত যে জীবজগৎ ধ্বংস হইতোই, আর কিছু অবশিষ্ট থাকতো না। ওকে, তাহলে এই সমস্যা দূর করার জন্য কি করতে হবে? ক্রোমোজোম সংখ্যা হ্রাস করতে হবে। বুঝতে পারছি? এই ক্রোমোজোম সংখ্যা হ্রাস করার কষ্টই করে হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া। ওকে, তো এখানে দেখো, যদি আমি আরেকটা মানুষের ক্ষেত্রে যদি এক্সাম্পল দিই যে ক্রোমোজোম সংখ্যা হ্রাস না হলে কি হইতো, দেখো আমরা যদি মানুষের দেহকোষে যে ক্রোমোজোম থাকে টোটাল 46টা, যেগুলো এই যে দেহকোষের ক্রোমোজোম থাকে আমাদের টোটাল 46টা। ওকে, 46টা ক্রোমোজোম থেকে আমাদের শুক্রাণুতে যায়, শুক্রাণুতে যায় কতগুলো ভাই? আমরা যদি শুক্রাণুটা একটু আঁকাই দেই, দেখো এই যে একটা শুক্রাণু হয়, হ্যাঁ, এই শুক্রাণুতে আমাদের ক্রোমোজোম যায় হচ্ছে কতগুলো ভাই? 23টা। ডিম্বাণুতে ক্রোমোজোম যায় হচ্ছে, ডিম্বাণুতে ক্রোমোজোম যায় হচ্ছে 23টা। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় যায়। কোনো কারণে যদি আমাদের 46টা ক্রোমোজোমের মধ্যে শুক্রাণুতে যদি অর্ধেক না যায়, অর্থাৎ 23টা না যায়, যদি আমাদের 46টায় চলে যেত, ডিম্বাণুতে যদি 23টা না যায় 46টায় চলে যেত, তাহলে আলটিমেটলি কি হইতো বলতো? তাহলে আলটিমেটলি যখন জাইগোট তৈরি হইতো, তখন ক্রোমোজোম সংখ্যা আমাদের দ্বিগুণ হয়ে যেত। কেমন? জাইগোট যখন তৈরি হইতো, তখন হচ্ছে ক্রোমোজোম সংখ্যাটা দ্বিগুণ হয়ে যেত। অর্থাৎ আমাদের যদি শুক্রাণুতে যদি ক্রোমোজোম থাকতো কতগুলা, যদি মায়োসিস না হইতো, তাহলে শুক্রাণুতে ক্রোমোজোম থাকতো হচ্ছে 46, ডিম্বাণুতে ক্রোমোজোম থাকতো হচ্ছে 46। আলটিমেটলি দেখো 46 আর 46 মিলে আমাদের যে জাইগোট হইতো, সে জাইগোটে ক্রোমোজোম সংখ্যা হয়ে যেত কতগুলো ভাই? জাইগোটে ক্রোমোজোম সংখ্যা হইতো হচ্ছে 92টা। জাইগোটে ক্রোমোজোম সংখ্যা 92টা হইলে আলটিমেটলি সেখান থেকে দেহকোষে ক্রোমোজোম সংখ্যা হইতো 92টা। তাহলে এই কাহিনী কি হলে কি আমরা বাঁচতাম বা আমরা সার্ভাইভ করতে পারতাম? না। দেহকোষের ক্রোমোজোম সংখ্যা যখন 92টা হয়ে যাবে, দেখো দেহকোষের ক্রোমোজোম সংখ্যা প্রথম প্রজন্মেই দ্বিগুণ হয়ে গেছে।
যখন প্রথম প্রজন্মে দ্বিগুণ হয়ে যাবে তখন দ্বিতীয় প্রজন্মে সেটা আরো দ্বিগুণ হবে, তৃতীয় প্রজন্মে আরো দ্বিগুণ হবে, এইভাবে এক্সপোনেনশিয়াল হারে বাড়তে থাকবে। এইটাকে প্রিভেন্ট করার জন্য কি হয়েছে, এইটাকে প্রিভেন্ট করার জন্য সৃষ্টিকর্তা হচ্ছে মায়োসিস কোষ বিভাজন দিতে। সৃষ্টিকর্তা এই পদ্ধতিটাকে ইনক্লুড করে দিতে। তাহলে মায়োসিস হলে কি হবে বলতো? মায়োসিস হলে আমাদের যে দেহকোষ, আমাদের যে দেহকোষের ক্রোমোজোম, 46টা, সেই দেহকোষ থেকে যখন জনন মাতৃকোষ তৈরি হবে মাইটোসিস প্রক্রিয়ায়, তখন সেখানেও ক্রোমোজোম থাকবে হচ্ছে 46টা। দেহকোষ থেকে জনন মাতৃকোষ, সেখানেও 46টা। এই জনন মাতৃকোষ থেকে যখন আলটিমেটলি আমাদের কি তৈরি হবে, আমাদের জনন কোষ তৈরি হবে, অর্থাৎ শুক্রাণু, ডিম্বাণু তৈরি হবে। হ্যাঁ, জনন কোষ যখন তৈরি হবে তখন জনন কোষের ক্রোমোজোমটা কটা থাকবে? জনন কোষ মানে হচ্ছে শুক্রাণু, মানে হচ্ছে ডিম্বাণু। এই জনন কোষ অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু ক্ষেত্রে ক্রোমোজোম আসবে কয়টা করে ভাই? 23টা করে। ওকে, 23টা করে। তাহলে আলটিমেটলি কি হবে, যে শুক্রাণু যেটা তার 23টা ক্রোমোজোম, ডিম্বাণুর কয়টা ক্রোমোজোম ভাই? ডিম্বাণু হচ্ছে ক্রোমোজোম হচ্ছে 23টা। তাহলে আলটিমেটলি আমাদের জাইগোটে দেখো, জাইগোটে ক্রোমোজোম হচ্ছে কতগুলা? জাইগোটে ক্রোমোজোম হচ্ছে, দেখো আমাদের জাইগোটে ক্রোমোজোম হচ্ছে 46টা। হ্যাঁ, 23টা মিলে জাইগোটে ক্রোমোজোম হবে 46টা। তো জাইগোটে 46টা ক্রোমোজোম, আর জাইগোট থেকে পরবর্তীতে দেহকোষ তৈরি করবে, দেহকোষ তৈরি হবে। তাহলে আলটিমেটলি দেখো দেহকোষের ক্রোমোজোম পেলাম 46টা। তাহলে এই যে মায়োসিস কোষ বিভাজন হওয়ার ফলে আমাদের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকতেছে, একটা নির্দিষ্ট ভ্যালুটা বজায় থাকতেছে। কেমন? তাহলে একটা জীবের দেহকোষের ক্রোমোজোম সংখ্যাকে ধ্রুব রাখার জন্য, এই যে ধ্রুব রাখার যে ব্যাপারটা, এই যে কনস্ট্যান্ট রাখার যে ব্যাপারটা, হ্যাঁ, ক্রোমোজোম সংখ্যা কনস্ট্যান্ট বা ধ্রুব রাখার যে ব্যাপারটা, এই ধ্রুব রাখা অর্থাৎ আনচেঞ্জ রাখার ব্যাপারটাই করতেছে হচ্ছে আমাদের মায়োসিস কোষ বিভাজন। সেজন্য এই মায়োসিস কোষ বিভাজনটা কি দরকার? অতীব জরুরি। আর এর ফলে কি হচ্ছে, তার জীবনের ধারাবাহিকতাটা রক্ষা হচ্ছে। বুঝতে পারছি? মায়োসিস কোষ বিভাজন বুঝতে পারছি। ওকে, ফাইন। তাহলে এখন হচ্ছে আমরা মায়োসিসের যদি একটু গুরুত্ব দেখার চেষ্টা করি, আরেকটা স্লাইডে দেখো, আমরা জাস্ট একটু মায়োসিসের গুরুত্বটা দেখবো, যে মায়োসিসের গুরুত্ব কি। তাহলে মায়োসিস আসলে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ক্ষেত্রে, দেখো। আচ্ছা, তাহলে আমরা সর্বশেষ স্লাইডে দেখার চেষ্টা করব মায়োসিসের গুরুত্ব। হ্যাঁ, মায়োসিস এর গুরুত্ব। তুমি এটাকে মায়োসিস বলতে পারো, মিয়োসিস বলতে পারো, হোয়াট এভার ইউ ওয়ান্ট বলবা, কোনো সমস্যা নেই। বাট যে কোনো একটা জিনিস বলবো, আমি আসলে দুইটাই বলে ফেলি। যাই হোক, তো মায়োসিসের গুরুত্ব যদি একটু বলি, তাহলে প্রথম গুরুত্ব কি হবে বলতো? প্রথম গুরুত্ব যেটা একটু আগে আমরা খুব ভালোভাবে এক্সপ্লেন করে আসলাম, প্রথম গুরুত্ব হবে যে কি হবে, এটা এটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখবে। কেমন? মায়োসিস প্রথমে কি করবে? ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখবে, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখবে। তাহলে যখন সে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখবে, অর্থাৎ ক্রোমোজোমের একটা কনসিস্টেন্সি বজায় রাখবে, সব ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম মেনটেন করবে, তাহলে কি হবে বলতো? তাহলে হচ্ছে প্রজাতির স্বকীয়তা বজায় থাকবে। কেমন? তাহলে হচ্ছে প্রজাতির স্বকীয়তা বজায় থাকবে। ওকে, প্রজাতির সক্রিয়তা বজায় থাকবে। অর্থাৎ তুমি তুমি আর তোমার 46টা ক্রোমোজোম রয়েছে, তুমি মানুষ, আরেকটা মানুষ থেকে তোমার থেকে পরবর্তী জেনারেশন আরেকটা মানুষ হবে, তারও 46টা ক্রোমোজোম থাকবে, তার প্রজাতির সক্রিয়তা বজায় থাকবে। বুঝতে পারছি? তারপরে কি হবে বলতো? মায়োসিসের ক্ষেত্রে আর কি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, বা মায়োসিস আর কোথায় গুরুত্বপূর্ণ? তারপর হচ্ছে আমরা জানি মায়োসিসে হচ্ছে ক্রসিং ওভার হয়। হ্যাঁ, ক্রসিং ওভার ফলে কি হবে? প্রকরণ সৃষ্টি হবে, অর্থাৎ বৈচিত্র্য সৃষ্টি হবে, একই প্রজাতির সদস্যদের মধ্যে বৈচিত্র্য বা প্রকরণ সৃষ্টি হবে। ওকে, এখন বলো আমাকে ভাই, এই যে প্রকরণ সৃষ্টি হবে কিসের জন্য হবে? মায়োসিসের কোন ধর্মের জন্য? মায়োসিসের ক্রসিং ওভারের জন্য। কেমন? মায়োসিসের ক্রসিং ওভারের জন্য। ওকে, ক্রসিং ওভারের জন্য প্রকরণ সৃষ্টি হবে। তারপর কি হবে বলতো? তারপরে হচ্ছে যে আমাদের ক্রসিং ওভারের জন্য প্রকরণ সৃষ্টি হবে, তারপরে বলতে পারি যে জীবনের ধারাবাহিকতা রক্ষা হবে। ওকে, জীবনের ধারা অব্যাহত থাকবে, জীবনের ধারা অব্যাহত থাকবে। তারপরে কি হবে ভাই? জীবনের ধারা অব্যাহত থাকলো, অর্থাৎ প্রত্যেকটা জীব বংশ পরম্পরায় তার বংশ বিস্তার করতে পারবে, কোনো প্রকার সমস্যার সৃষ্টি হবে না। তারপরে কি হবে? জীবনের ধারা অব্যাহত থাকলো, তারপর হচ্ছে যৌনক্রম দেখা যাবে। ওকে, যৌনক্রম দেখা যাবে, যৌনক্রম সৃষ্টি হবে, যৌনক্রম সৃষ্টি। এখন আমাকে বলো এই যৌনক্রম জিনিসটা কি? যৌনক্রম জিনিসটা কি? যৌনক্রম হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন, অর্থাৎ কোন একটা জীবের জীবন চক্রে, আমি লিখে দিচ্ছি, জীবের জীবন চক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পুনরাবৃত্তি। কোন একটা জীবের জীবন চক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পুনরাবৃত্তি হচ্ছে যৌনক্রম। কেমন? এটা আমরা বোটানি অন্য অধ্যায়গুলো পড়ার সময় পড়বো। যৌনক্রম হচ্ছে কোন একটা জীবের জীবন চক্রে পরস্পর হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পুনরাবৃত্তি।
অর্থাৎ আমরা যখন যখন শুক্রাণু ডিম্বাণু অবস্থায় ছিলাম, জাইগোট সৃষ্টির পূর্বে একটা মানুষের যে তোমার শুক্রাণু ডিম্বাণু থাকে তারা ছিল হ্যাপ্লয়েড অবস্থায়, আর দেহকোষ জাইগোট সৃষ্টির পরবর্তীতে প্রত্যেকটা স্টেজ হচ্ছে ডিপ্লয়েড। তাহলে এই যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড অবস্থা পুনরাবৃত্তি, এটা হচ্ছে যৌনক্রম। তাহলে কি হবে? যৌনক্রমের সৃষ্টি হবে। আর এই যে মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের যে মেন্ডেল সাহেব যে রয়েছে, মেন্ডেল যে বংশগতিবিদ্যার সূত্র রয়েছে, সেই মেন্ডেলের সূত্রে ব্যাখ্যা দিতে পারি। ওকে, সেক্ষেত্রে কি করতে পারি ভাই, এটা আমরা মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা দিতে পারি। ওকে, তাহলে মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা যায়, এই মায়োসিসের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। বুঝতে পারছি? মায়োসিস প্রক্রিয়া নিয়ে আর কোনো কনফিউশন রয়েছে থাকলে আমাকে বলতে পারো। ওকে, তো এর মাধ্যমে মোটামুটি আমাদের মায়োসিসটা শেষ হলো। এরপরে আমরা সর্বশেষ জাস্ট একটা জিনিস দেখার মাধ্যমে ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে এই যে মায়োসিস এত কিছু পড়লাম, আমরা একটু আগে মাইটোসিস পড়ছি, এখন মায়োসিস পড়লাম, মায়োসিস শেষ করলাম, তাহলে মাইটোসিস আর মায়োসিসের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি সেটা একটু জানার মাধ্যমে আজকে ক্লাসটা আমরা ইনশাআল্লাহ শেষ করব। ওকে, তাহলে প্রথমে আমরা একটু লেখার চেষ্টা করব যে মায়োসিস ভার্সেস মাইটোসিস। ওকে, তো দেখি আমরা যদি একটু লেখার চেষ্টা করি, আমি একটু ঘর করে নিচ্ছি তাহলে সুবিধা হবে। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে মায়োসিস আর মাইটোসিসের মধ্যে একটু ডিফারেন্সটা পড়বো, কেমন? তাহলে এইভাবে একটু কম্পারেটিভলি পড়লে তোমাদের মনে রাখতে সুবিধা হবে, সর্বশেষ তোমাদেরই বুঝতে সুবিধা হবে। তোমরা চেষ্টা করবে এভাবে একটু কম্পেয়ার করে পড়ার, কম্পেয়ার করে পড়ার চেষ্টা করবে। আশা করি তোমরা উপকৃত হবে, কেমন? তোমরা চেষ্টা করবে একটু কম্পেয়ার করে পড়ার। ওকে, আচ্ছা দেখো, ওকে হয়ে গেছে, এই পর্যন্ত হলে হবে। ওকে, তারপরে আমরা হচ্ছে একটু ভার্টিক্যাল লাইন নিয়ে নিব কয়েকটা, জাস্ট ওকে। তাহলে আমরা এখন পড়বো মায়োসিস ভার্সেস মাইটোসিস। হ্যাঁ, তাহলে আমরা পড়বো প্রথমে মাইটোসিস। আমরা মাইটোসিস আগে পড়েছি, তাহলে মাইটোসিস ভার্সেস মায়োসিস বা মিওসিস, যাই বলো, মিওসিস। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যদি বলি প্রথম ডিফারেন্সটা কি হবে বলতো? প্রথম ডিফারেন্সটা আমরা বলতে পারি যে কোথায় ঘটে। তাহলে কোথায় ঘটবে বলতো? কোথায় ঘটে? কোথায় ঘটে? আমরা জানি, আমরা যখন মাইটোসিস পড়েছি, আমরা যখন মিওসিস পড়েছি, তখন ইন্ডিভিজুয়ালি আমরা বলেছি যে মাইটোসিস হবে হচ্ছে জীবের দেহকোষে, কেমন? তাহলে জীবের দেহকোষে, জীবের দেহকোষে মাইটোসিস হবে। ওকে, জীবের দেহকোষে মাইটোসিস হবে। তারপরে বলো ভাই মিওসিস কখন হবে? মিওসিস কোথায় হবে? মিওসিস হবে হচ্ছে জনন মাতৃকোষে। ওকে, তাহলে মিওসিস হবে কোথায় ভাই? জনন মাতৃকোষে। কখন? জনন মাতৃকোষ থেকে, জনন মাতৃকোষ থেকে গ্যামেট সৃষ্টির সময় মিওসিস হবে। গ্যামেট সৃষ্টির সময় মিওসিস হবে। ওকে, জনন মাতৃকোষ থেকে গ্যামেট সৃষ্টিকালে মিওসিস হবে। তারপর যদি বলি আমরা যে মাইটোসিসের ক্ষেত্রে তোমার যে নিউক্লিয়াসের বিভাজন, যদি বিভাজনের কথা বলি, অর্থাৎ নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বিভাজনের কথা যদি বলি, তাহলে বিভাজনের ক্ষেত্রে কিভাবে হবে? মাইটোসিসের ক্ষেত্রে মনে রাখবা নিউক্লিয়াস একবার, নিউক্লিয়াস, নিউক্লিয়াস ও ক্রোমোজোম, ও ক্রোমোজোম উভয় কয়বার ভাগ হবে ভাই? উভয়ই দুইবার, সরি উভয়ই একবার ভাগ হবে, কেমন? নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার বিভক্ত হবে, একবার বিভাজন করবে। আর মিওসিসের ক্ষেত্রে যদি বলি, তাহলে আমরা আলাদা আলাদা ভাবে বলবো যে নিউক্লিয়াস বিভাজন হবে কয়বার? নিউক্লিয়াসের বিভাজন হবে ভাই দুইবার। নিউক্লিয়াসের বিভাজন হবে দুইবার। আর আর ক্রোমোজোমের বিভাজন হবে কয়বার ভাই? ক্রোমোজোমের বিভাজন হবে, ক্রোমোজোমের বিভাজন হবে কয়বার? ক্রোমোজোমের বিভাজন হবে একবার। তাহলে নিউক্লিয়াসের বিভাজন হবে দুইবার মিওসিসের ক্ষেত্রে, আর ক্রোমোজোম বিভাজন হবে একবার। তারপর হচ্ছে অপত্য কোষের সংখ্যার ক্ষেত্রে আমরা বলতে পারি যে অপত্য কোষ যে তৈরি হবে, সে অপত্য কোষের সংখ্যা কয়টা হবে। ওকে, এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা ব্যাপার। তাহলে বলো তো আমাকে ভাই, এই যে মাইটোসিস কোষে অপত্য কোষের সংখ্যা কয়টা হবে? দুইটা। আর মিওসিসের ক্ষেত্রে অপত্য কোষের সংখ্যা কয়টা হবে? চারটা। অপত্য কোষের সংখ্যা হবে চারটা। তারপরে এই যে অপত্য কোষের সংখ্যা বললাম, যে তাহলে আমরা এখন বলতে পারি যে অপত্য কোষের ক্রোমোজোম কয়টা থাকবে বলতো ভাই? অপত্য কোষের ক্রোমোজোম কেমন হবে? অপত্য কোষে ক্রোমোজোম কয়টা থাকবে? ক্রোমোজোম, অপত্য কোষে ক্রোমোজোম কয়টা থাকবে? ক্রোমোজোম থাকবে হচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে থাকবে কি মাতৃকোষের অনুরূপ। মাতৃকোষের অনুরূপ, অর্থাৎ মাতৃকোষে যদি 23টা ক্রোমোজোম থাকে, দেন হচ্ছে তোমার যে অপত্য কোষে 23টা ক্রোমোজোম হবে। মাতৃকোষে 46টা ক্রোমোজোম থাকলে অপত্য কোষে 46টা ক্রোমোজোম হবে। মাতৃকোষে 2টা ক্রোমোজোম থাকলে মাইটোসিসের মাধ্যমে
অপত্য কোষের দুইটা ক্রোমোজোমই হবে। তাহলে মাইটোসিসের ক্ষেত্রে বলবো যে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অনুরূপ হবে। ওকে, তারপর যদি আমরা মিওসিসের ক্ষেত্রে বলি তাহলে কি হবে? মিওসিস হবে ক্রোমোজোম সংখ্যা হবে কি মাতৃকোষের অর্ধেক। সেজন্য কিন্তু আমরা মিওসিসকে কি বলেছিলাম? হ্রাসমূলক বলেছিলাম, তাই না? মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম হবে এই মিওসিস ধাপে, ওকে, বা মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। তারপর হচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে যদি আমরা ডিএনএ রেপ্লিকেশন নিয়ে বলি, যে বলতো মাইটোসিসের ক্ষেত্রে ডিএনএ রেপ্লিকেট হয় কিনা? ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে যদি বলি, মনে রাখবা মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে ডিএনএ রেপ্লিকেশনটা হয় ইন্টারফেজে। হ্যাঁ, ডিএনএ রেপ্লিকেশনটা কোথায় হয়? ইন্টারফেজ এ ডিএনএ রেপ্লিকেশন হয়। আর মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে ডিএনএ এর রেপ্লিকেশন ঘটে হচ্ছে প্রোফেজে। ওকে, প্রোফেজে ডিএনএ রেপ্লিকেশন হয়, প্রোফেজ ধাপে ডিএনএ রেপ্লিকেশন হয়। তারপরে বলি যে তোমার তারপর যদি বলি যে আম, আচ্ছা, তারপর হচ্ছে ক্রসিং ওভার। হ্যাঁ, ডিএনএ রেপ্লিকেশনের পর আমরা আরেকটা বেসিক নিতে পারি যে ক্রসিং ওভার। এখন আমাকে বলো যে ক্রসিং ওভার কি ভাই মাইটোসিস হয়? তাহলে ক্রসিং ওভার মাইটোসিসে হয় না, আর কিন্তু মিয়োসিসের ক্ষেত্রে ক্রসিং ওভার হয়। ওকে, তারপর যদি বলি ক্রসিং ওভারের পরে যে অপত্য কোষের বৈশিষ্ট্য কেমন হবে? অপত্য কোষের বৈশিষ্ট্য কেমন হবে? অপত্য কোষ এর বৈশিষ্ট্য, অপত্য কোষের বৈশিষ্ট্যগুলো কেমন হবে? অপত্য কোষের বৈশিষ্ট্য কেমন হবে ভাই মাইটোসিসের ক্ষেত্রে? বৈশিষ্ট্য হবে সেম অ্যাজ ক্রোমোজোমের মতোই, মাতৃকোষের অনুরূপ। অপত্য কোষের বৈশিষ্ট্য হবে মাতৃকোষের অনুরূপ, মাতৃকোষের অনুরূপ অনুরূপ। তারপরে এখন আমাকে বলো যে মিওসিসের ক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোম বৈশিষ্ট্য কেমন হবে? মাতৃকোষ হতে ভিন্ন। কেমন? মাতৃকোষ হতে ভিন্ন হবে। কেন? কারণ এক্ষেত্রে হচ্ছে আমরা একটু আগে বলেছি যে ক্রসিং ওভার হয়, মাতৃকোষ হতে ভিন্ন। ক্রসিং ওভার ফলে কি হবে? বৈশিষ্ট্যের মধ্যে ভিন্নতা আসবে। ওকে, মাতৃকোষ হতে ভিন্ন বৈশিষ্ট্য দেখা যাবে হচ্ছে অপত্য কোষে। তারপর যদি বলি যে বিবর্তনের ক্ষেত্রে ভূমিকা থাকবে কি বলতো? বিবর্তনের ভূমিকা থাকবে, বা এই যে বিবর্তনের ভূমিকা কি মাইটোসিসে থাকবে? মাইটোসিসে যেহেতু কোনো কি হয় না, কোনো ক্রোমোজোমের ক্রসিং ওভার হয় না, যেহেতু কোনো ক্রোমোজোমের বৈশিষ্ট্যের মধ্যে কোনো ভেরিয়েশন আসে না, তাহলে মাইটোসিসটা বিবর্তনে কোনো ভূমিকা রাখবে না, বাট মিয়োসিস কোষটি হচ্ছে বিবর্তনের ভূমিকা রাখবে। বুঝতে পারছি? তো এই ছিল মোটামুটি আমাদের মাইটোসিস এবং মিয়োসিস নিয়ে বিস্তারিত। কথা ক্লিয়ার? কারো কোনো কনফিউশন রয়েছে? এখান থেকে কোনো কনফিউশন থাকলে আমাকে জানাতে পারো, যারা লাইভে আছো আমাকে জানাতে পারো, কেমন? আমি ইনশাল্লাহ এখনই সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী যারা ভিডিওটা দেখবে ইউটিউব থেকে, বা এখন যারা ইউটিউব থেকে দেখতেছো, তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করতে পারো, বা চাইলে হচ্ছে আমাদের পেজে মেসেজ করতে পারো, বা আমাকে মেসেজ করলে হচ্ছে ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবে। ওকে ফাইন, তাহলে আজকের ক্লাসে মোটামুটি আমরা চেষ্টা করলাম একদম প্রথম থেকে মিওসিস দুইটাকে পড়ার, একটু মিওসিস নিয়ে আলোচনা করেছি, ধাপগুলো নিয়ে একটু আলোচনা করে মিওসিস দুইটা পড়েছি, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 পড়েছি, টেলোফেজ 2 পড়েছি, এবং সর্বশেষে আমরা চেষ্টা করছি একটু সাইটোকাইনেসিসটা পড়ার, তারপর ক্রসিং ওভার নিয়ে আইডিয়া দিয়েছি, তারপরে আবার ক্রসিং ওভারের গুরুত্ব পড়েছি, এবং সর্বশেষ মিওসিসের গুরুত্ব ও মাইটোসিস আর মিওসিসের মধ্যে পার্থক্য দিয়ে আমরা ক্লাসটা শেষ করলাম। তো এর মাধ্যমে এই যে আজকে পঞ্চম লেকচারের মাধ্যমে আমাদের একাডেমিক বায়োলজি সিরিজের যে আমাদের বোটানির যে কোষ বিভাজনের যে বায়োলজির যে পার্টটা রয়েছে, কোষ বিভাজন অধ্যায়ের যে পার্টটুকু রয়েছে, সেটাকে আমরা কমপ্লিট করে ফেললাম। যদিও ক্লাসগুলো একটু লেন্দি, মাঝখানে 2-3টা ক্লাস লেন্দি ছিল, টোটাল 5টা ক্লাস যারা মনোযোগ দিয়ে করেছো প্রথম থেকে তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আশা করব যে তোমরা তোমাদের এই ধারাটা অব্যাহত রাখবে, এবং এইভাবে যদি এগিয়ে যেতে পারো একটা সময় তুমি সাকসেসফুল হবেই, হোক সেটা তোমার একাডেমিক্সে, হোক সেটা তোমার অ্যাডমিশনে। তাহলে এখানে কিন্তু ডিফারেন্সটা করে দিবে। অনেকে দেখবে ক্লাসগুলো করবে না, বা অনেকের ক্ষেত্রে দেখবে যে তারা লং ক্লাস করতে চাইবে না, ডিটেলসে পড়তে চাইবে না, শর্টকাট খুঁজবে। বাট মনে রাখবে সাকসেসের কোনো শর্টকাট নেই। কেমন? তাহলে মনে রাখবে কি ভাই একটা কথাই, যে স্টুডেন্ট লাইফে সফলতার কোনো শর্টকাট নেই। স্টুডেন্ট লাইফে সফলতার কোনো কি নেই? শর্টকাট নেই। যদি সফলতার শর্টকাট থাকতো তাহলে হচ্ছে সবাই সফল হয়ে যেত। ওকে, সফলতার কোনো কি নেই? শর্টকাট নেই। যেহেতু সফলতার শর্টকাট নেই, দ্যাটস ওয়াই কি হচ্ছে সবাই সফল হতে পারতেছে না। কেন? কারণ সবাই পরিশ্রম করতে চায় না। ওকে, সবাই কিন্তু পরিশ্রম করতে চায় না। সফলতার কোনো শর্টকাট নেই, তো তোমাকে পরিশ্রম করে যেতে হবে। ওকে, তো যারা ক্লাসে ছিল সবাইকে থ্যাঙ্ক। প্রত্যেকটা এই ক্লাসে এই অধ্যায়ের যে টোটাল 5টা লেকচার হলো, প্রত্যেকটা লেকচারের লেকচার নোট গুগল ড্রাইভে আপলোড করা থাকবে। ইউটিউবে ভিডিও ডেসক্রিপশনের লিংকটা পেয়ে যাবে, ফেসবুক গ্রুপের ভিডিও ডেসক্রিপশনের লিংকটা পেয়ে যাবে। আর যারা এখনো জয়েন হয় না আমাদের গ্রুপে, অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবে। টুলস একাডেমি ফেসবুক গ্রুপে জয়েন হবে যে কোনো বায়োলজি রিলেটেড আপডেটের জন্য। কেমন?
যে কোনো বায়োলজি রিলেটেড আপডেটের জন্য ট্রুথ একাডেমি ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবে। আর এই ভিডিওটা যারা পরবর্তী ইউটিউব থেকে দেখছো বা যারা এখন ফেসবুকে দেখতেছো, তারা এই ভিডিওটা পরবর্তীতে ইউটিউবে পেয়ে যাবে। তার তোমার যদি কখনো দ্বিতীয়বার দেখার প্রয়োজন পড়ে, তোমরা ট্রুথ একাডেমি ইউটিউব চ্যানেলে চলে যাবে, সেখানে এই যে সেল ডিভিশন নামে একটা প্লেলিস্ট থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। ওকে, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, আর চেষ্টা করবে ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দেওয়ার। আমার এই বায়োলজিকে যে সহজ সাবলীল ভাবে যে উপস্থাপনের যে উদ্যোগটা নিয়েছি আমি, সেটাতে একটু সাপোর্ট করে যাবে। কেমন? তো যাই হোক, আজকে অনেক কথা বললাম, অনেকটা লং ক্লাস হলো। টোটাল 5টা ক্লাস যারা করেছো তাদেরকে আবারও অনেক অভিনন্দন। তোমরাই পারবে, তোমাদের দ্বারাই সম্ভব। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো অধ্যায়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।